আচ্ছা দেখো, আমরা অলরেডি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করে নিয়েছি, যেখানে আমরা দেখেছি যে ভারতে বসবাস করার ফলে বা যে কোনো দেশে বসবাস করার জন্য তার কিছু অধিকার থাকে, যে অধিকারগুলো আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। সেরকম অ্যাজ এ ইন্ডিয়ান বা ভারতীয় হিসেবে তোমারও ভারতে থাকার জন্য যে নাগরিক হিসেবে আমরা অধিকারগুলো জেনেছি। এবার অধিকার জানলে তো হবে না, শুধু অধিকারের সাথে সাথে আমাদের কিছু কর্তব্য সম্পর্কেও জানতে হবে। তো ডিউটির সাথে সাথে আমাদের মানে রাইটস এর সাথে সাথে আমাদের কিছু ডিউটিসও জানতে হবে। তো ডিউটিস আমরা আলোচনা করব আজকে। তার প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, যেটাকে বলা হবে ডিপিএসপি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। জিনিসটা কি? তো ডিপিএসপি কথাটার মানে হচ্ছে যে এই যে বিভিন্ন যে কেন্দ্র রাজ্য সরকার রয়েছে, সেই রাজ্য সরকার বা বিভিন্ন যে সরকার রয়েছে, স্টেট রয়েছে, তো সেই স্টেট যাদের যাদের বিভিন্ন স্টেট রয়েছে তাদেরকে চালনা করার জন্য বা তাদেরকে পরিচালনা করার জন্য কিছু নির্দেশ দেওয়া রয়েছে। যেরকম রাজ্য সরকারকে চালনা করার জন্য কিছু নির্দেশ রয়েছে। বিভিন্ন যে, তারপরে ধরো হচ্ছে কেউ ব্যাংকে চালনা করার জন্য তার কিছু নির্দেশ থাকে। তো প্রত্যেককেই চালনা করার জন্য কিছু নির্দেশ থাকে। তো এখানে আমরা আলোচনা করব যে রাষ্ট্র পরিচালনা মানে বেসিক্যালি এখানে রাষ্ট্র বলতে আমরা স্টেটের কথা বলছি, সেই যে রাজ্য বা স্টেট, সে রাজ্যের কথা বলছি যে রাজ্যকে পরিচালনা করার জন্য কিছু নির্দেশ দেওয়া রয়েছে। কিন্তু প্রথমেই যে কথাটা বলা হচ্ছে যে এই যে নির্দেশাত্মক নীতি যেগুলো রয়েছে, এগুলো কিন্তু কমপ্লিটলি নন জাস্টিসেবল। এই কথাটা দেখো এখানে লেখা রয়েছে, এই যে ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসেবল, মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। মানে তোমাকে যে নির্দেশ দেওয়া রয়েছে সেগুলো তুমি পালন করতেও পারো, নাও করতে পারো। অর্থাৎ দিস ইজ কল নন জাস্টিসেবল। এর জন্য কোনো জাস্টিস হয় না। ফলে সম্পূর্ণ এটা ডিপেন্ড করছে সেই স্টেটের যারা মানে সরকার রয়েছে বা যে সেই স্টেটটাকে চালনা করছে তার ইচ্ছের উপরে। সে যদি মনে করে পালন করবে, সে যদি মনে না করে নাও পালন করবে। ঠিক আছে? তো আমাদের জানতে হবে ডিপিএসপির মধ্যে কোন কোন জিনিসগুলোর কথা বলা রয়েছে। যেমন একটা জিনিস ছোট্ট করে একটু বলি, ডিপিএসপি তে বলা হয়েছে যেসব যে মাদক দ্রব্য রয়েছে, ঠিক আছে, মানে মদ থেকে শুরু করে যেসব মাদক দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা যাবে না, বা সেগুলো বিক্রি করা আইনত মানে বিক্রি বন্ধ করা উচিত। সেটা ডিপিএসপি তে বলা রয়েছে, কিন্তু সেটা কি কোনো রাষ্ট্রে মানে কোনো রাজ্য পালন করে থাকে? পালন করে না। কারণ ওয়েস্ট বেঙ্গল যদি করে, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পিসি মনি আমাদের মানে ম্যাডামের সমস্ত পয়সা শেষ হয়ে যাবে, কারণ যত পয়সা সব পশ্চিমবঙ্গেই মাতালদের কাছ থেকেই এসে থাকে। পরিষ্কার কথা, কোনো সমস্যা নেই। ফলে সম্পূর্ণ ডিপেন্ড করে সেই স্টেটের যে গভর্নমেন্ট আছে তার উপরে। যেমন কাউ স্লটারিং, যেসব গবাদি পশু রয়েছে, মানে যারা দুধ দেয় যেসব প্রাণী, তাদেরকে হত্যা কিন্তু ডিপিএসপি অনুযায়ী অপরাধ। কিন্তু তার মানে কি কাউ স্লটারিং বা গো হত্যা করা হয় না? অবশ্যই করা হচ্ছে। কেন বন্ধ করা যাচ্ছে না? কারণ এটা স্টেটের আন্ডারে পড়ছে, ডিপিএসপির আন্ডারে রয়েছে। ফলে রাজ্য সেগুলোকে মানছে না। ফলে পশ্চিমবঙ্গ যেমন, উত্তরপ্রদেশ তেমন, সব রাজ্যেই যে যতই বলুক যে আমরা করছি, কিন্তু কেউ করছে না, কারণ এগুলো স্টেটের আন্ডারে রয়েছে। ওকে? তো এই ডিপিএসপিটা আমাদের কোথায় রয়েছে? আমাদের কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায় বা ফোর্থ পার্টের মধ্যে রয়েছে। চতুর্থ অধ্যায় বা ফোর্থ পার্টে, থার্ড পার্টে আমরা মৌলিক অধিকার সম্পর্কে জেনেছি। ফোর্থ পার্ট বা চতুর্থ অধ্যায়ে আর্টিকেল 36 36 থেকে 51 মধ্যে আমাদের ডিপিএসপি গুলো রয়েছে, ডিপিএসপি সম্পর্কে বলা রয়েছে। এবার আমাদের দেশের সবকিছু আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি, এই জন্য এই ব্যাগ অফ বরোইংস বলা হয়। তো এই ডিপিএসপি ধারণা আমরা নিয়েছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান মানে আয়ারল্যান্ড একটা দেশ রয়েছে, ইউকে এর মধ্যে পড়ে আয়ারল্যান্ড। তো সেই অনুযায়ী আমাদের যে আর্টিকেল মানে 45, ঠিক আছে, আর্টিকেল 45 এই অনুপাতে এটা অ্যাকচুয়ালি এই লেখাটা, এখানে লেখাটা একটু ভুল আছে, কোনো জায়গা থেকে করার সময় একটু ভুল হয়েছে। আর্টিকেল 45 এখানটা নয়, ঠিক আছে, মানে এই জায়গাটা ভুল আছে। যে আয়ারল্যান্ডের সংবিধানের আর্টিকেল 45 অনুযায়ী এটা নেওয়া হয়েছে, কিন্তু এটা দরকার নেই। আমরা জানবো যে ডিপিএসপির কনসেপ্টটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে কালেক্ট করেছি। ঠিক আছে? কোথায় রয়েছে? চতুর্থ অধ্যায় বা ফোর্থ পার্টে রয়েছে, আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে রয়েছে। এটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। এখানে কি রয়েছে? এটা হচ্ছে রাষ্ট্রের যে শাসক রয়েছে, শাসকদের প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশ। এই কথাটাই বললাম যে স্টেট রাজ্যের মানে যে রাজ্য রয়েছে তার যে শাসক মানলে মুখ্যমন্ত্রীদের কথা বলা হচ্ছে, তাদের প্রতি কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নির্দেশ। যেহেতু নন জাস্টিসেবল মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, ফলে কোনো রাজ্যই এগুলোকে মানে বেশিরভাগই মানতে চায় না।
মানে না। তো যদি না মানে তার জন্য আমাদের কোর্ট রয়েছে, কোর্ট সেগুলোকে কোনো রকম করবে না, কারণ আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। বলবে তাহলে স্যার যদি মানে নাই মানবে তাহলে বলার কি আছে? এবার তাহলে উদ্দেশ্য কিছু রয়েছে, সেই উদ্দেশ্যটাই হচ্ছে একটা জনকল্যাণকর রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করা, মানে যেখানে জনগণের যাতে কল্যাণ হয় সেই জন্য একটা স্টেট করার উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু এগুলোকে কেন মানে জাস্টিসেবল করা হয়নি? কারণ জাস্টিসেবল করলে সরকার নিজের মতো অনেক ক্ষেত্রে জাস্টিসেবল করা রয়েছে, মানে ওয়েলফেয়ার এটা নন জাস্টিসেবল আছে, তারপরেও রাজ্য সরকার দাবি করে যে কেন্দ্র সরকার বেশি তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, রাজ্যকে নিজের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। ম্যাডাম তো দুদিন ছাড়া ছাড়া চিৎকার করে, ঠিক আছে? এত নন জাস্টিসেবল রেখেও তাদের মনে হচ্ছে তবুও কেন্দ্র সরকার তাদেরকে কন্ট্রোল করছে। কিছু করার নেই। তো যত দেবে ততই চায়, পোষায় আর না, সেরকম ব্যাপার। তো আমাদের যে মূল সংবিধান, যখন সংবিধান তৈরি হয়েছিল 1940 মানে 1950 সালে, সেই সংবিধানে কিন্তু মোট 13টা ডিপিএসপি ছিল। কিন্তু পরবর্তীকালে আরো 6টা অ্যাড করা হয়েছে। সেই কারণে বর্তমানে ডিপিএসপির সংখ্যা 19টা। মূল সংবিধানে 13টা ছিল, পরে 19টা অ্যাড করা হয়েছে। এবার এই যে ডিপিএসপির ধারণা, এটা ভারতে কিন্তু অ্যাড করা হয়েছিল সাপ্রু কমিটির সুপারিশ অনুযায়ী। সাপ্রু কমিটি বলতে একজন ভদ্রলোক ছিল, তার নাম হয়তো শুনেছো, তেজ বাহাদুর সাপ্রু, ঠিক আছে? তো যেমন তেজ বাহাদুর সাপ্রু ছিলেন, তো তেজ বাহাদুর সাপ্রুর মানে সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ অনুযায়ী আমাদের গঠন করা হয়েছিল এই যে ডিপিএসপি। এই ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে আমরা এখানে উত্তর দেবো, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্র তৈরি করা। ডিপিএসপি আসলে কি জিনিস? রাষ্ট্রের শাসকদের প্রতি কেন্দ্র সরকারের নির্দেশ। মূল সংবিধানে কটা ডিপিএসপি ছিল? 13টা। বর্তমানে কটা ডিপিএসপি রয়েছে? 19টা। কোন কমিটির সুপারিশে ডিপিএসপি সংবিধানে যুক্ত করা হয়েছে? সাপ্রু কমিটির সুপারিশ। এবার এই যে 13টা ডিপিএসপি ছিল বা বর্তমানে যে 19টা ডিপিএসপি রয়েছে, এগুলো 5 প্রকার, মানে 5 ধরনের ডিপিএসপি রয়েছে। 5 প্রকার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এই অর্থনৈতিক আদর্শের মধ্যে 5টা ডিপিএসপি রয়েছে, শাসন ব্যবস্থার মধ্যে 2টো ডিপিএসপি রয়েছে, এইভাবে যোগ করে 19টা, ঠিক আছে? কিন্তু এর প্রকার বা টাইপ, টাইপ হচ্ছে 5টা। একটা হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত ডিপিএসপি, মানে যে ডিপিএসপির মাধ্যমে সমাজের যেসব, সমাজে যে ন্যায় প্রতিষ্ঠা, সমাজ যাতে ন্যায় প্রতিষ্ঠা হয়, সেখানে যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য এই ডিপিএসপি, কিছু ডিপিএসপি রয়েছে। কিছু অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত ডিপিএসপি রয়েছে, মানে যার মাধ্যমে রাজ্যের যেসব লোকরা রয়েছে তারা অর্থনৈতিক দিক থেকে যাতে সুবিধা পায়, এটা অর্থনৈতিক আদর্শ। শাসন ব্যবস্থা সংক্রান্ত ডিপিএসপি, যেখানে যাতে রাজ্য সরকার যে ঠিকঠাক শাসন করে সেই শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য ডিপিএসপি রয়েছে। কিছু ডিপিএসপি রয়েছে শিক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত, যার মাধ্যমে রাজ্যের যে কালচার এবং এডুকেশন রয়েছে সেগুলো যাতে নিয়ন্ত্রিত হয় বা সেগুলো যাতে মানে সঠিকভাবে রক্ষা হয় তার জন্য। আর নাম্বার 5, আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ। এবার বলবে যে রাজ্যগুলো আবার আন্তর্জাতিক সমস্যার সম্পর্কে কেন তাদের প্রয়োজন রয়েছে? তার গুরুত্বপূর্ণ প্রয়োজন কেন? সাপোজ আমরা যদি ইন্ডিয়ার ম্যাপ দেখি, সেখানে আমরা দেখেছি একদম লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সাইডে রয়েছে বাংলাদেশ। তার মানে পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে সে বাংলাদেশ মানে একটা দেশের সাথে বর্ডার শেয়ার করছে। আবার উপরের দিকে যদি দেখি জম্মু এন্ড কাশ্মীর, JNK, বা গুজরাট বা রাজস্থান, এরা কি করছে? পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে। তার মানে ভারতে এরকম অনেক রাজ্য রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে বর্ডার শেয়ার করছে। ফলে সেই রাজ্যকে মানে অনেক সময় হতে পারে যে বাংলাদেশের কোনো লোক পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, পশ্চিমবঙ্গের কোনো লোক বাংলাদেশে যাচ্ছে, হতে পারে। ফলে সেই রাজ্য সরকারের তো একটা দায়িত্ব থাকে যে যাতে যদি কোনো বাংলাদেশের লোক ভারতে প্রবেশ করে তার সাথে যখন সেরকম মানে খারাপ ব্যবহার না করা হয়, বা যদি কিছু হয় আইনত ব্যবস্থা যেন রাজ্য সরকার নিয়ে থাকে। কারণ যদি বাংলাদেশ থেকে কোনো লোক পশ্চিমবঙ্গে ঢোকে, সেটা পশ্চিমবঙ্গের কোনো যায় আসে, মানে সেটা পশ্চিমবঙ্গের সমস্যা নয়, মানে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ নয়, এর জন্য দায়ী হয়ে যাবে ইন্ডিয়া। ব্যাপারটা বুঝতে হবে, কারণ ইন্ডিয়ার একটা রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ফলে যদি কোনো ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলে এসে কিছু ঢোকে, তার মানে সে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকছে, সেটা তার থেকে বড় কথা সে ইন্ডিয়াতে প্রবেশ করছে। অর্থাৎ এবার যদি কোনো বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম খারাপ ব্যবহার করে, তার মানে সেখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে খারাপ ব্যবহার করছে নয়, এই কথাটাই হবে যে ভারত, ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কারণ সেটা রাজ্য।
তার মানে তুমি যদি, আমার যদি কোনো স্টুডেন্ট, নাফিসা হয়তো কোনো বাইরের কোনো স্টুডেন্টের সাথে মারামারি করলো, তখন এটা বলবে যে নাফিসা তার সাথে মারামারি করেছে, বলবে অভিজিৎ স্যারের স্টুডেন্ট সেই পাশের স্টুডেন্টের সাথে মারামারি করেছে। ব্যাপারটা হচ্ছে সেরকম। তো সেই কারণে সব রাজ্যকে আন্তর্জাতিক সম্পর্ক সঠিক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওকে। তো এই যে আর্টিকেল গুলো রয়েছে, সেই আর্টিকেল গুলোর মধ্যেই আমরা ডিপিএসপি গুলো সম্পর্কে জেনে যাব। প্রথম আর্টিকেল, আর্টিকেল 36, যেখানে ডিপিএসপি এর সংজ্ঞা দেওয়া রয়েছে। ডিপিএসপি বলতে আমরা কি বুঝি, তার মধ্যে তার সংজ্ঞা বা ডেফিনেশন রয়েছে। কি ডেফিনেশন জানার দরকার নেই, শুধু আর্টিকেল হিসেবে আমাদের পড়তে হবে যে কোন কোন মানে মানে সংবিধানের কোন ধারা অনুযায়ী ডিপিএসপি এর সংজ্ঞা পাওয়া যায়। আর্টিকেল 36, আর্টিকেল 37 এ বলা হয়েছে যে ডিপিএসপি গুলোকে যে প্রয়োগ, এই যে অ্যাপ্লিকেশন, এগুলোকে কোথায় কিভাবে ব্যবহার করা যাবে, সেই প্রয়োগ বা অ্যাপ্লিকেশন সম্পর্কে আর্টিকেল 37 এ বলা রয়েছে। এবার গুরুত্বপূর্ণ জায়গা আর্টিকেল 38। তো আর্টিকেল 38 কি বলছে? আর্টিকেল 38 বলছে জনকল্যাণের স্বার্থে, মানে যাতে জনগণের কল্যাণ হয় সেই স্বার্থে রাষ্ট্র এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে যার দ্বারা জাতীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হয়। মানে বলা হয়েছে যে জনগণের যদি উন্নতির জন্য, জনগণের যাতে কল্যাণ হয়, সেই জন্য রাষ্ট্রকে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে, এমন একটা সোসাইটি, এমন একটা সমাজ তৈরি করতে হবে যার মাধ্যমে জাতীয় জীবন, মানে যত জনগণ রয়েছে তারা যেন সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রায়, সমাজের দিক থেকে সমাজে কেউ যেন তাদের ডিসক্রিমিনেশন না করে, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় পায়, মানে প্রত্যেকে যেন ভোট দিতে পারে যে যাকে পার্টিতে চাইবে, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হয়, যেন তারা, যেন প্রত্যেকে সমান কাজের জন্য সমান বেতন পায়, খেতে যেন পায়, টাকা পয়সা যেন পায় সবাই, সেই জন্য সেই ন্যায় প্রতিষ্ঠার কথা বলা রয়েছে। এবার দেখো, এটা রাজ্যকে বলা রয়েছে যে এমন একটা শাসন সমাজ ব্যবস্থা তুমি তৈরি করো যার মাধ্যমে এই যে প্রতিষ্ঠাগুলো সম্ভব হবে। কিন্তু রাজ্য কি এটা করছে? করছে না। তো রাজ্য যখন করছে না, তাহলে তুমি কি করবে? কিছু করবে না, বসে থাকবে। কারণ এটা নন জাস্টিসেবল, তুমি এর জন্য কোর্টে যেতে পারবে না। ঠিক আছে। আর্টিকেল 39 বলছে, 39 নম্বর আর্টিকেল বলছে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রকে এমন একটা নীতি গ্রহণ করতে হবে যার মাধ্যমে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য জীবিকা অর্জনের ব্যবস্থা, যে নারীও যদি চায় কোনো চাকরি করতে পারে, মানে কোনো জব করতে পারে বা কোনো কাজ করতে পারে, পুরুষও যেন যে কোনো কাজ বা জব করতে পারে, এবং সবচেয়ে বড় কথা, সমান কাজের জন্য যেন সমান বেতন দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ এটা, মানে এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমান কাজের জন্য সমান বেতনের কথা কোন আর্টিকেলের মাধ্যমে রয়েছে? ডিপিএসপির কোন আর্টিকেল বা কোন আর্টিকেলের মাধ্যমে নারী পুরুষের সমান বেতনের কথা বলা হয়েছে? আর্টিকেল 39, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ আর্টিকেল। ওকে। নেক্সট আর্টিকেল 39A, এটা কিন্তু ছিল না, এটা পরে অ্যাড হয়েছে, 1976 সালে অ্যাড হয়েছে, সেই জন্য 39 এর এ হিসেবে অ্যাড হয়েছে। এখানে কি কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সকল নাগরিকদের সমান ন্যায় বিচার এবং দরিদ্রদের বিনামূল্যে আইনি সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগ্যাল এড। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার বিরুদ্ধে, তোমার হয়তো তোমাকে একটা কোনো কেস হয়েছে, কেস করেছে তোমার বিরুদ্ধে। তো তুমি কি তাহলে, তোমার উকিল নেওয়ার পয়সা নেই, তাহলে তুমি কি, তোমার বিরুদ্ধে কি হবে না? তাহলে তুমি যদি আপিল করো, তাহলে তোমাকে বিনামূল্যে আইনি সুবিধা, বিনামূল্যে উকিল সরকারি তোমাকে দেবে, এবং যেন সমান ন্যায় বিচার হয়ে থাকে। এবার তার মানে সরকারি পক্ষের উকিল হবে। এবার দেখো, সেই উকিল যদি, উকিলকে যদি কেউ অন্য দিক দিয়ে টাকা টাকা খাইয়ে তোমার বিরুদ্ধে করে দেয়, সেটা আলাদা কথা। ঠিক আছে। কিন্তু সরকারি পক্ষের উকিলদের জেনারেলি সরকারি পক্ষের উকিল যারা হয়, তারা অতটা বেশি মানে জোর দেয় না কেসটাকে জেতার জন্য, কারণ তারা জিতুক হারুক কোনো অসুবিধা নেই, পয়সা তো তারা পেয়ে যাবে। তো এদেরকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। ঠিক আছে। এদেরকে বলা হয়, যারা সরকারি পক্ষের উকিল হয় তারা হয় পাবলিক প্রসিকিউটর। এবার অনেক সময় কি হয়, পাবলিক প্রসিকিউটর যারা হয় তারা যদি সরকারের নিজস্ব কেস হয়, তখন দেখবে এরকম পাওয়ারফুল লয়ার বসিয়ে দেয়। যেমন আমাদের হচ্ছে কি, ওই যে সবার যে যায়, বজ্জাত লোকটা, কপিল সিব্বল। ঠিক আছে, কপিল সিব্বল। সে দেখবে মানে কি বলবো, একদম যাকে বলে চোর মানুষটা আর কি। যাই হোক, সবসময় খারাপ যত লোকের কেস প্রচুর পয়সা দেয়, সে কেস লড়তে চলে যায় কপিল সিব্বল, কংগ্রেসের লোক। ঠিক আছে। তো কংগ্রেসের লোক হতে পারে, তৃণমূলের যত কেস দেখবে সব এই কপিল সিব্বলই লড়ে, প্রচুর টাকা চার্জ করে। ঠিক আছে।
তো এরা হয় পাবলিক প্রসিকিউটর। যদি সাধারণ মানুষের কেস তো নেবে না। সরকারি পাবলিক প্রসিকিউটরদের বেতন সরকার দেবে। তো এরা জনগণের হয়ে কেস লড়বে, হ্যাঁ আসো কি ব্যাপার, আচ্ছা এইটা। ঠিকভাবে লড়বে না, ফলে তুমি হারবে। কিন্তু তোমাকে আইনি সুবিধা দেওয়ার কথা ডিপিএসপি তে বলা রয়েছে। তো পরে কেউ যদি না তোমার জন্য এ করে, সেটা তো আলাদা কথা। ফলে তোমার যদি মনে হয় জিতার দরকার আছে, তোমাকে নিজের মানে ট্যাগের খরচাই করতে হবে। ঠিক আছে? আর্টিকেল 40 নম্বর আর্টিকেল কি বলেছে, যে গ্রাম পঞ্চায়েত গঠনের উদ্যোগী হতে হবে, যে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। তো 40 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে প্রত্যেক রাজ্যে যেন গ্রাম পঞ্চায়েত গঠন হয়। বলে স্যার এটা আবার কি কথা হলো, প্রত্যেক রাজ্যেই তো গ্রাম পঞ্চায়েত আছে। তো এটা বুঝতে হবে যে আর্টিকেল 40 অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছিল, এটা কিন্তু একদম 1950 সালের কনস্টিটিউশন। কিন্তু এখন যে গ্রাম পঞ্চায়েত প্রত্যেক রাজ্যে ম্যান্ডেটরি, এটা কিন্তু প্রথম থেকে ছিল না। এটা অ্যাড হয়েছিল 1993 সালে। 1993 তে যখন আমাদের 73তম 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, তার মাধ্যমে প্রত্যেক রাজ্যে পঞ্চায়েত গঠন করা বাধ্যতামূলক করা হয়। এর আগে কিন্তু যে গ্রাম পঞ্চায়েত গঠন হতো, এটা কিন্তু অপশনাল ছিল। কোনো রাজ্য চাইলে তৈরি করতে পারতো, কোনো রাজ্য চাইলে নাও তৈরি করতে পারতো। প্রথম যদি বলা হয় কোন রাজ্য গ্রাম পঞ্চায়েত তৈরি করেছিল, মনে রাখবে রাজস্থান। ঠিক আছে? রাজস্থান প্রথম 1950 সালেই তাদের গ্রাম পঞ্চায়েত গঠন করে। কিন্তু পরবর্তীকালে 1993 পর থেকে সব রাজ্যই ম্যান্ডেটারি বলা হয় গ্রাম পঞ্চায়েত। কিন্তু যদি বলা হয় ডিপিএসপি তে কোন আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, তখন আমরা বলবো আর্টিকেল 40। আর্টিকেল 41, 41 নম্বর আর্টিকেল কি বলেছে, 41 নম্বর আর্টিকেল বলেছে যে রাষ্ট্র যতটা সম্ভব জনগণের কর্মের অধিকার এবং শিক্ষার অধিকার রক্ষার্থে সচেষ্ট থাকবে। মানে কর্মের অধিকার মানে রাইট টু ওয়ার্ক, প্রত্যেকের যেন কাজ করার অধিকার থাকে। এরকম নয় যে সে যেন কাজ করতে না পারে, এরকম নয়। রাইট টু ওয়ার্ক, এটা পরীক্ষায় আছে যে কোন আর্টিকেলের মাধ্যমে রাইট টু ওয়ার্ক মানে কাজ করার অধিকারটা সুপার। এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, পরীক্ষায় আসায়। এখানে কর্মের অধিকার, রাইট টু ওয়ার্ক, ঠিক আছে, কাজ করার অধিকার, রাইট টু ওয়ার্ক এর কথা ঘোষণা করা হয়েছে। তো আর্টিকেল 41 এবং শিক্ষার অধিকার, এবং এখানে একটা বিশেষ কথা বলা রয়েছে। তোমরা দেখবে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে কেউ যদি বেকার হয়ে যায় বা অসুস্থতার কারণে অঙ্গহানি হয়, তখন কিন্তু তাদেরকে আইনি মানে টাকার মানে দিয়ে সুবিধা, টাকা দিয়ে সাহায্য করার অধিকারের কথা বলা হয়েছে। যেমন রাইট টু ওয়ার্ক আর্টিকেল 41। বিভিন্ন সময় দেখেছো বিভিন্ন ফ্যাক্টরিতে কোনো লোক যখন কাজ করে, কাজ করতে গিয়ে কি হয়, কোনো কারণে তারা হাত কেটে যায়, কোনো কারণে বিভিন্ন সময় তার অঙ্গহানি হয়ে থাকে। তো সেই অঙ্গহানি যাতে, ফলে তারা কি হবে, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সেই কারণে তাদের ক্ষতিগ্রস্ত যাতে না হয় বা ক্ষতিগ্রস্ত অবস্থায় তারা যাতে টাকা পয়সা পায়, সেই জন্য দেখবে গভর্নমেন্ট বা সরকার সাহায্য করে থাকে। এটা কিন্তু অপশনাল, ডিপিএসপির মধ্যে এটা অপশনাল। যদি কেউ না টাকা দেয়, কারো কিন্তু কিছু করার নেই। কিন্তু কি করে, ভোট বা মানবিকতার খাতিরে এগুলো দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, সেই জন্য ট্রেন অ্যাক্সিডেন্ট হলে টাকা দেওয়া, এগুলো সব মানবিকতার কারণে দেওয়া হয়। কেন কি, যদি দেয় তাহলে ভোটটা পরের বারে পাবে। ঠিক আছে? এই ব্যাপার। এবার আর্টিকেল 42, 42 নম্বর আর্টিকেল কি বলেছে, যে কর্মক্ষেত্রে মানসিক এবং ন্যায়ের পরিবেশ গঠন করা এবং গর্ভবতী মহিলাদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা। এটা আমরা দেখেছি, যখন কাজ করতে যায়, বিভিন্ন কর্মক্ষেত্রে যাও, সেখানে দেখবে পুরুষ বা মহিলাদের বিভিন্ন রকম হ্যারাসমেন্ট পেতে হয়। মেয়েদেরকেও যেমন পেতে হয় বিভিন্ন রকম খারাপ প্রপোজাল থেকে শুরু করে সবকিছু যেরকম পেতে হয় মানসিক, সেরকম ছেলেদের বা পুরুষদের কিন্তু বর্তমান দিনেও বিভিন্ন মানসিক নির্যাতন ভুগতে হয়। বলে স্যার সেটা তো ছেলেদের ঝামেলা তো কম স্যার, মেয়েদের সমস্যা বেশি, ওটা মনে হয়। ছেলেদের যারা সেলসে চাকরি করে বা বিভিন্ন রকম, এখন সেলসে বলে লাভ নেই, সরকারি গভর্নমেন্ট অফিসেই যারা চাকরি করে, প্রত্যেকের এত টার্গেট দিয়ে দেয় যে এই কাজটা তোমাকে করতেই হবে, না করলে তোমার স্যালারি হেল্ড আপ হবে। যারা সরকারি চাকরি করে, আমি তো দেখেছি যে পোস্ট অফিস থেকে শুরু করে ব্যাংক, সেখানে বলাই আছে তুমি যদি এত টাকার বিজনেস বা এতগুলো অ্যাকাউন্ট না খুলতে পারো, তোমার স্যালারি হোল্ড করা হবে। তুমি সরকারি গভর্নমেন্ট ব্যাংকে কাজ করছো, তুমি ভাবছো যে আমি সরকারি চাকরি পেয়ে গেলে আমার শান্তি, একদম নয়। যেমন প্রাইভেট জায়গায় তোমার চাপ রয়েছে, সরকারি জায়গাতেও সেরকম রয়েছে। তুমি যদি সেরকম অ্যাকাউন্ট ফিল আপ না করতে পারো, তোমার স্যালারি হেল্ড আপ করে দেবে, তোমার স্যালারি বন্ধ করে দেবে। ঠিক আছে? এবার তোমার স্যালারি যদি এখন, স্যালারি পরে পেয়ে যাবে, কিন্তু যদি 4 মাস, 3 মাস, 4 মাস যদি তোমার স্যালারি বন্ধ হয়, তুমি তখন কি করবে? তোমাকে বলবে যাও কেস করবে, যাও কেস করবে। সে কেস, কেসের ফয়সালা হতে 1 বছর লাগবে, তুমি টাকাও পাচ্ছ না, কেসের এদিকেও যাচ্ছে, এদিকেও সমস্যা। ঠিক আছে? ফলে
বহু রকমের সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই পেতে হয়, এবং পুরুষ থেকে মহিলা সবাইকেই এই সমস্যায় পেতে হয়। তো তার কথা আর্টিকেল 42 বলেছে, কিন্তু কোনো কিছু কাজের কাজ তো হয় না, কি আর করবে। ঠিক আছে, নেক্সট আর্টিকেল 42 এর পরে রয়েছে আর্টিকেল 43। আর্টিকেল 43 কি বলেছে? আর্টিকেল 43 বলেছে যে ক্ষুদ্র এবং কুটির শিল্পের যথাযথ উন্নতি করা। বিভিন্ন যে কুটির শিল্প রয়েছে, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প রয়েছে, তাদের উন্নতি করার ব্যাপার, এবং জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি প্রদান, যেটাকে মিনিমাম ওয়েজ বলা হয়। যে কোনো কাজের জন্য দেখবে একটা মিনিমাম ওয়েজ থাকে, যে এর নিচে তুমি কাউকে বেতন বা মজুরি দিতে পারবে না। এই জন্য মিনিমাম ওয়েজ, প্রত্যেকে যে এই কাজটা করছে 10 টাকা দিচ্ছি, এগুলো কিন্তু হয় না। ঠিক আছে, প্রত্যেক কাজের জন্য একটা ন্যূনতম মজুরি থাকে, সেই ন্যূনতম মজুরি কিন্তু তোমাকে দিতেই হবে, এবং তার জন্য কুটির শিল্পের উন্নতি তোমাকে করতে হবে। 43A, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ছিল না, এটা পরে অ্যাড করা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসা প্রশ্ন। এখানে কি রয়েছে, যেটা বাঙালিরা করতে খুব পছন্দ করে, সেটা কি? শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ, মানে মোদ্দা কথা ট্রেড ইউনিয়ন করা। মানে এই যে ট্রেড ইউনিয়ন যে হয়, যে ইউনিয়ন করে, যে ব্যবস্থা, যে আমাদের দাবি মানতে হবে, এইসব ব্যাপার। শিল্প পরিচালনায় যাতে শ্রমিকদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, ট্রেড ইউনিয়ন। কিন্তু ব্যাপারটা কি দেখা যায়, যে ইউনিয়নের যেসব সদস্যরা হয়, তারা কিসের জন্য? শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে তারা থাকে। যে তারা কি করে? শ্রমিকদের স্বার্থ না রক্ষা করে মালিকের স্বার্থই রক্ষা করে, কারণ তারা পাওয়ারফুল জায়গা থাকে। ওই জন্য সবাই দেখবে ইউনিয়ন লিডার হতে চায়, ইউনিয়ন লিডার হতে চায়। প্রচুর পয়সা, কোনো চাপ নেই, ঠিক আছে, সব জায়গা থেকে পাবে। তাহলে আর্টিকেল 44 কি বলছে? সকল নাগরিকদের জন্য একই আইনি ব্যবস্থা। তুমি যদি পুরুষ হও তাহলেও একই, তুমি বড়লোক গরিব লোক সবার জন্যই একই আইনি ব্যবস্থা, যেটাকে বলে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। তো এটাকে সরকার বারবার চালনা করার চেষ্টা করছে। কিছু কিছু রাজ্য এটাকে মানে চালু করার চেষ্টা করছে, কিন্তু এটা বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে। কেন সমস্যা? কারণ ইউসিসি বা ইউনিফর্ম যদি সিভিল কোড হয়ে যায়, প্রত্যেকের জন্য যদি একই আইনি ব্যবস্থা হয়ে যায়, তাহলে অনেকের সমস্যা হয়ে যায়। যেমন প্রথম সমস্যা কাদের হয়? প্রথম সমস্যা হয়ে যায় মুসলিম। কেন, কি সমস্যা? কারণ মুসলিমদের মধ্যে রয়েছে কি, মানে বহু বিবাহ করা, যে তারা চাইলে প্রচুর বিয়ে করবে। এতদিন পর্যন্ত 3 তালাকের ব্যবস্থা ছিল, সেটা বন্ধ করে দিচ্ছে। সেই জন্য খুব চিৎকার, সমস্যা, যে হ্যাঁ কেন হবে, আমাদের সংখ্যালঘুদের এই হচ্ছে সেই হচ্ছে, ব্যাপার স্যাপার, বহু রকমের ব্যাপার স্যাপার। সেরকম ইউনিফর্ম সিভিল কোড মানে যদি এটা হয়ে যায়, তাহলে তুমি একটাই মাত্র বিয়ে করতে পারবে। আর তুমি বললেই কারোর সাথে, যে 3 তালাকটা তার থেকে আলাদা এখনো হয়ে গেছে, তো সবাইকে সব আইনে হবে। এবার তুমি যদি বিয়ে করো, মানে সেকেন্ড যদি বিয়ে করো, তার জন্য তোমার, মানে তোমার শাস্তি হবে। তো যেসব মুসলিম পুরুষরা রয়েছে, তাদের খুব সমস্যা হয়ে গেছে, আর তো বিয়ে টিয়ে করতে পারছে না, ওই জন্য সমস্যা। আরো সমস্যা কাদের? যারা ট্রাইবাল রয়েছে, এসটি, সবচেয়ে বড় সমস্যা ইউসিসির জন্য ট্রাইবালদের হবে, এসটি দের। কারণ এসটি যারা রয়েছে, ট্রাইবাল যারা রয়েছে, তাদের নিজেদের নিজস্ব একটা বিচার ব্যবস্থা রয়েছে। তারা কিন্তু এই আইন ব্যবস্থাটা তারা মানতে পারে না। ওই জন্য নর্থ ইস্টের যেসব রাজ্যগুলো রয়েছে, সেখানে কিন্তু ইউসিসি করাটা ভীষণ চাপের ব্যাপার। এই জন্য এটা বহুদিন ধরে 2024-এ এটা করার প্রায় রেডি করা হয়েছিল নির্বাচনের আগে, কিন্তু দেখেছে এটাকে করে সমস্যা হচ্ছে। তো ইউসিসি প্রথমবার পরীক্ষামূলকভাবে উত্তরাখণ্ডে, ঠিক আছে, উত্তরাখণ্ডে চালু করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে বোঝা গেছে যে এটা মানে কাজের থেকে সমস্যা বেশি হবে, এই জন্য গভর্নমেন্ট এটাকে উইথড্র করে নিয়েছে। তাহলে ইউসিসি চালু হওয়াটা খুব দরকার, কিন্তু করাটা খুব সমস্যাজনক ব্যাপার, কারণ বহু মানুষ মানে এতে বিরোধিতাই করবে আর কি। এরপর আর্টিকেল 45, যেখানে কি বলা রয়েছে, ভীষণ সিম্পল। 6 থেকে 14 বছর পর্যন্ত বালক বালিকাদের আবশ্যিক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের বিষয় রাষ্ট্র। এটা অলরেডি যেহেতু আমাদের মৌলিক অধিকারে রয়ে গেছে, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রয়েছে, তো সেই কারণে এটা ডিপিএসপির মানে রুদ্ধে থাকলেও এটা এতটা বেশি কার্যকরী নয়। মানে ব্যাপারটা বলা হয়েছে, এটা তার মানে মনে রাখবে, এই 6 থেকে 14 বছর পর্যন্ত যে অবৈতনিক কথা, এটা ফান্ডামেন্টাল ডিউটিস রাইটস এও রয়েছে, ডিপিএসপি তেও রয়েছে, আর ফান্ডামেন্টাল ডিউটিস এও রয়েছে, সবেই রয়েছে। সেই কারণে এটা মৌলিক অধিকার হলেও
প্রকৃতভাবে এটাকে মৌলিক অধিকারের মধ্যে কনসিডার করা হয় না। মানে মোদ্দা কথা সবাইকেই এটা করতে বলা হচ্ছে। আর্টিকেল 45। আর্টিকেল 46 যেখানে কি বলা হচ্ছে যে অনগ্রসর যেসব শ্রেণী রয়েছে বা দুর্বল যেসব মানে এসসি এসটি ট্রাইবাল রয়েছে, তপশিলি জাতি উপজাতি, তপশিলি জাতি মানে এসসি, তপশিলি উপজাতি মানে এসটি, তাদের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এটা আমি আগের দিনই কালকেই পড়াচ্ছিলাম, সেখানে আর্টিকেল 46 এর কথা বলেছিলাম যে এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য যাতে বিশেষ সুবিধা প্রদান করা যেন সরকার করে দেয়। আর্টিকেল 47 কি বলেছে? নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং জনগণের উন্নতি করা এবং মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধকরণ। তাহলে এটা প্রথম থেকেই আমি বললাম আর্টিকেল 47, এটা পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন আর্টিকেলের মাধ্যমে মাদক দ্রব্য নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে? ঠিক আছে, যাতে জীবনযাত্রার মান উন্নয়ন হয়, জনস্বাস্থ্যের উন্নতি হয়, মাদকদ্রব্য মানে ইমপ্রুভমেন্ট অফ পাবলিক হেলথ কিন্তু পালন করা হয় না। কেন? পালন করলে পশ্চিমবঙ্গ সরকার, দিল্লি সরকার সবার সবাই গরিব হয়ে যাবে। ঠিক আছে, কারণ তাদের অ্যাকচুয়াল রেভিনিউ ওখান থেকেই আছে। বিহার তো কিছুদিন আগে হচ্ছে আমাদের কে করেছিল, কোন রাজ্যে লিকার নিষিদ্ধ ছিল? বিহারে ছিল, তাই তো? নীতিশ কুমারের সময় করেছিল তো নাকি বিহার? এই রে। হ্যাঁ স্যার। পশ্চিমবঙ্গের তো সেটা করবে না। ঠিক আছে, তো আর্টিকেল 48 যে কথাটা আমি বলছিলাম, কৃষি এবং গবাদি পশুপালনের উন্নয়ন বিষয়ক নীতি। এখানে বলাই আছে, ইংলিশে এটা সুন্দর করে বলাই আছে, প্রহিবিশন দা স্লটারিং অফ কাউস কাভস এন্ড আদার মিল্ক। মানে যেসব গরু রয়েছে বা যারা হচ্ছে দুগ্ধ মানে দুধ দেয় এরকম কোনো প্রাণী, তাদেরকে কিন্তু হত্যা করা ডিপিএসপি তে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু করা হয় কেন? তার কারণ হচ্ছে রাজ্যের মানে নন জাস্টিসেবল, সেই কারণে। আর্টিকেল 45 48 এর যেখানে বলা আছে পরিবেশ উন্নয়ন, এটা পরীক্ষায় আছে, খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে আর্টিকেল ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আছে। যেমন ইউসিসি, এটা পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে, 47 48 48 এর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলা আছে পরিবেশের উন্নয়ন করো, পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণ, অরণ্য রক্ষা, বন্য প্রাণী সংরক্ষণ, এগুলোর কথা বলা আছে, বন্য পশু সংরক্ষণ বলা আছে। আর্টিকেল 49 বলেছে যেসব জাতীয় মর্যাদা প্রাপ্ত ঐতিহাসিক স্মারক রয়েছে, বিভিন্ন যে মনুমেন্টস রয়েছে, সেই মনুমেন্টস গুলোকে রক্ষা করার কথা বলা হয়েছে। জাতীয় মর্যাদা প্রাপ্ত ইউনেস্কো হেরিটেজ সাইট বা বিভিন্ন ধরনের যে জাতীয় রাজ্য সাইট বিভিন্ন রকমের বলা হয়, ঠিক আছে, হেরিটেজ যেগুলোকে করা হয়েছে সেগুলোকে রক্ষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা পরীক্ষায় প্রচুর আছে, সব থেকে বেশি আসে। শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে আলাদা করা। ঠিক আছে, এটা প্রচুর গুরুত্বপূর্ণ। যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার কথা বলা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কেউ এটাকে পালন করে না। শাসন বিভাগ আর বিচার বিভাগ একসাথেই কাজ করতে থাকে। ঠিক আছে, তো কারণ যে ইমপিচমেন্ট প্রসেস একসাথে হয়, অ্যাপয়েন্টমেন্ট শাসন বিভাগের দ্বারা হয়, কিন্তু তবুও অনেক কিছু গন্ডগোল রয়েছে। এটা বিচার বিভাগ পড়লে তখন বুঝতে পারবে যে কি সমস্যা আমাদের মধ্যে রয়েছে। আর সেই সমস্যা সলভেশন করাটাও সমস্যা। মানে এমন কিছু সমস্যা আছে যেই সমস্যা সলভেশন করাটাও সমস্যাজনক ব্যাপার। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপর হচ্ছে আর্টিকেল 51, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার কথা বলা হয়েছে, যে সব রাজ্য যাতে আন্তর্জাতিক সম্পর্ক শান্তি রক্ষা করে। কেন আমি বলেই দিলাম, কারণ যদি রক্ষা হয়, কারণ অনেক রাজ্য প্রতিবেশী দেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। এবার কে শাস্ত্রানাম বলে একজন আমাদের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে, তার মত অনুযায়ী নির্দেশমূলক নীতিগুলো কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত তৈরি করছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সংঘাত তৈরি করছে, রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর দ্বন্দ্বের সৃষ্টি করেছে। কেন বলবে স্যার, কি গন্ডগোল? এই যে বলা হয়েছে আনজাস্ট নন জাস্টিসেবল, সেই জন্য কেন্দ্র সরকার বলছে তুমি সব রাজ্যে ইউসিসি চালু করো, রাজ্য বলছে না আমি মানবো না, রাজ্য বলছে আমাদেরকে এই এত টাকা দাও, কেন্দ্র বলছে না দেবো না, ফলে দুজনের গন্ডগোল কেন্দ্র রাজ্যের মধ্যে। এবার হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে কেন গন্ডগোল? রাষ্ট্রপতি ডিপিএসপির মাধ্যমে কোনো কিছু আইন যখন কার্যকরী করার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী বলছে না করা যাবে না, ফলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে গন্ডগোল। আর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর মধ্যে তো প্রত্যেকদিন গন্ডগোল। পশ্চিমবঙ্গের রাজ্যপালকে তো বারবার আমাদের মুখ্যমন্ত্রী তো বলে থাকে, ওই আপনি কি কেন্দ্রের, যাই হোক কিছু সব বলতে শুরু করে। কারণ রাজ্যপাল মানে যেটা রাষ্ট্রপতি বলছে বা প্রধানমন্ত্রী যেটা বলছে সেটা ডাইরেক্ট বলছে না,
ভায়া রাজ্যপালের থ্রু দিয়ে বলছে। আর মুখ্যমন্ত্রী বলছে আপনি কি? আপনি যান। কিন্তু সে তো এটা জানে না যে রাজ্যপাল হচ্ছে রাজ্যের হেড। তাকে অপমান করা কিন্তু যায় না। কিন্তু ম্যাডাম তো দিনের পর দিন করেই যাচ্ছে। মানে কোনো কিছু না মেনে। তো ওই জন্য এমন ভাবে ফাঁসছে, মানে এমন ভাবে ফাঁসানো হচ্ছে, ফাঁসছে বলছে বলাটা ভুল, এমন ভাবে ফাঁসানো হচ্ছে যে কোনোদিন আর মুখ তুলে, মানে যখন জাজমেন্ট গুলো আসবে পর পর, আর কোনোদিন দাঁড়াতে পারবে না। ঠিক আছে? তো সেটা সে ভালো করেও জানে, ওই জন্য মরার আগে একটু বেশি নাচছে। হুম? এই যে কিছুদিন আগে আইপ্যাকের ঘটনা হলো, তো ব্যাপারটা উদ্দেশ্য কি ছিল? যে আইপ্যাকের যে গন্ডগোলটা হলো, তো ম্যাডাম কি জানতো না যে এরকম করাটা ইল্লিগাল ব্যাপার? ব্যাপারটা হচ্ছে কি, একটা ফাঁদ পাততে চেয়েছিল। কি ফাঁদ? যে আইপ্যাকের অফিসে যাব, যাওয়ার পরে ওখানে গিয়ে যা গেলে, আমি যদি যাই তাহলে একটা ধস্তাধস্তি হবে। আর ধস্তাধস্তি হলে কি হবে, আমি বলবো আমার পা ভেঙে দিয়েছে, আবার আমি পা ভেঙে নিয়ে সিংহাসনে বসে পাবো। সঙ্গে সঙ্গে আবার ভোটটা হবে, সামনে ভোটটা আছে, সঙ্গে সঙ্গে ভোটটায় আমি আবার জিতে যাবো। তো এবারে তো সেটা বুঝতে পেরেছে, এই জন্য আগে থেকে ইডি কোনো রকম বাধা দেয়নি। আচ্ছা যান আপনি, কোনো সমস্যা নেই। যে লোকে সবাই দেখতে পাচ্ছে যে গেল, ভেতর থেকে ফাইল নিয়ে চলে এলো, লোকে দেখো মানে থুতু করছে। এটা আবার কি ধরনের ব্যাপার? যারা ইডি এড়িয়ে চলছে, সেখানে একজন প্রাইম মিনিস্টার, মানে মুখ্যমন্ত্রী কি করে তার মধ্যে যেতে পারে? প্রত্যেকে তো এটা ভাবছে। কিন্তু এটা যদি না যদি আটকে দিত, তাহলে কি হতো? বলতো হ্যাঁ দেখেছো এরকম করেছে, ম্যাডাম কিরকম আটকে দিয়েছে, হ্যান ত্যান, লোকে একটা সিম্প্যাথি ভোট পেত। ঠিক আছে? যেমন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে রাজীব গান্ধী সিম্প্যাথি ভোট পেয়েছে। আগের বারে ওই যে খেলা হবে করে ভাঙা পায়ে করেছে। এবারে তো ভোট আছে, এবারের ভোটের আগে যাতে সিম্প্যাথি না গেইন করতে পারে, সেই জন্য কোনো রকমের গন্ডগোল গভর্নমেন্ট করছে না। ব্যাস, সুন্দর চলছে গল্প। এবার মৌলিক অধিকারের সঙ্গে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যেখানে মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির সংঘাত, বা যেটাকে বলা হয় কোলিশন হতে পারে। যে কোনো একটা জিনিস মৌলিক অধিকারের মধ্যে রয়েছে, আবার কোনো একটা জিনিস, যেমন ওই যে ডিপিএস, যেমন শিক্ষার অধিকারের কথা বলছি, সেখানে মৌলিক অধিকারের সঙ্গে ডিপিএসপি কোনো জায়গায় একটা কন্ট্রাডিক্ট হচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে? কোনো জিনিসে যদি এরকম কন্ট্রাডিক্ট হয়, সেখানে নির্দেশমূলক নীতি কিন্তু বাতিল হয়ে যাবে। মৌলিক অধিকার মানে কোনো একটা, সাপোজ নির্দেশমূলক নীতি রয়েছে। সাপোজ ধরো মৌলিক অধিকারে বলা হয়েছে যে এই যে ধরো হচ্ছে তপসি বালক একই আইনি ব্যবস্থা, বা এই যে ন্যূনতম মজুরি প্রদানের কথা। তো এটা যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এরকম অ্যাক্ট করে দেওয়া হয়, যে বলে দেওয়া হলো যে কোনো একটা কাজের জন্য ন্যূনতম, যে কোনো কাজের জন্য 200 টাকার কম মজুরি, ন্যূনতম মজুরি যেন এই কাজের একটা হয়ে থাকে, যে 2 ঘন্টার কাজের জন্য ন্যূনতম মজুরি। তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? যেহেতু সেটা মৌলিক অধিকার হয়ে গেল, ডিপিএসপি তে যে বলা রয়েছে ন্যূনতম মজুরি প্রদান, কেউ যদি না মানে, সঙ্গে সঙ্গে সেটা একটা অ্যাক্ট হয়ে গেল। তো এরকম অনেক কিছু জিনিসই আছে যেগুলো ডিপিএসপি বা ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো আইনের দ্বারা সুরক্ষিত। যেমন একটু পরেই আমি বলছি, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন বা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা দেখানো, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে, পরের পেজেই আছে। কিন্তু তুমি যদি না করো, তাহলে তোমার শাস্তি হবে না, কারণ তো নন জাস্টিসেবল। কিন্তু হবে। কেন? কারণ এর জন্য অ্যাক্ট রয়েছে, ন্যাশনাল অনার অ্যাক্ট রয়েছে। ঠিক আছে? তো তার মাধ্যমে তুমি জাতীয় পতাকাকে যদি অসম্মান করো, তাহলে তোমার কিন্তু শাস্তি হবে। সেরকম অনেক কিছু আছে। আমরা ভাবছি ও এটা তো ডিপিএসপি তে আছে, আমরা বা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যে আছে, আমরা যা খুশি করতে পারি না, যা খুশি করতে পারো না। ঠিক আছে? তো এই ডিপিএসপি গুলো ছাড়াও আরো 3টে আর্টিকেল আছে, যেই 3টের মাধ্যমে ডিপিএসপি এর কথা বলা রয়েছে। প্রথম আর্টিকেল 335, এটা তোমরা যে কোনো বই টইতে পাবে না, আমি এখানে বলে দিচ্ছি। যে দক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ চাকরিতে নিয়োগের সময় তপশিলি জাতি উপজাতিদের দাবি সম্পর্কে বিবেচনা করা হয়। দেখবে যে যখন কনসিডার করা হয়, যখন কোনো রকম চাকরি দেয়া হয়, সেখানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের চাকরিতে যদি এসসি এসটি হয়, তখন তাদের যে দাবি যেগুলো থাকে, বিভিন্ন রকম দাবি করে, যে তাদের পদোন্নতি থেকে শুরু করে, সেটা কিন্তু খুব ভালোভাবে বিবেচনা করা হয়, মানে তাদেরকে কিন্তু বেশি তাড়াতাড়ি করা হয়। এটা আমি অলরেডি আগের দিন পড়ানোর সময় বলেছিলাম। ঠিক আছে? তো তার মধ্যে 350-এর কি বলেছে? ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়, অনেকেই আছে ভাষাভিত্তিক সংখ্যালঘু, যে ভাষায় তারা কম কথা বলছে, সম্প্রদায়ের ক্ষেত্রে শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থার জন্য রাজ্য সরকার সাধ্যমতো চেষ্টা করবে। ওই জন্য দেখবে যেসব সংখ্যালঘু, যে সাঁওতাল থেকে শুরু করে অলচিকি, যেসব যারা ভাষায় যে কথা বলে, তাদের প্রাথমিক স্তরে শিক্ষাদানের জন্য রাজ্য সরকার সাধ্যমতো চেষ্টা, রাজ্য সরকার করছে। কিন্তু এগুলো যেহেতু ডিপিএসপির মধ্যে রয়েছে, অনেক রাজ্য করছে, অনেক রাজ্য করছে না, কিন্তু বেশিরভাগই করছে, কারণ সংখ্যালঘুদের ভোটটা খুব ম্যাটার করছে।
আর্টিকেল 35 351 নম্বরে আরেকটা টিপিএসপি বলা রয়েছে হিন্দি ভাষায়, হিন্দি ভাষায় প্রসার করা এবং ভারতের যে মিশ্র সংস্কৃতি প্রকাশের মাধ্যম হিসাবে হিন্দি ভাষাকে ব্যবহার করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য বলে বিবেচিত হবে। কারণ এই হিন্দিকে বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকার প্রমোট করার চেষ্টা করছে এবং এই একটা কারণেই দক্ষিণ ভারতে কিন্তু কখনো বিজেপি তার সরকার তৈরি করতে পারেনি। কারণ দক্ষিণ ভারতের লোকেরা হিন্দিটাকে একদম মানতেই চাইছে না। তারা কিন্তু বিজেপির সাথে তাদের কিন্তু কোনো শত্রুতা নেই। কারণ শত্রুতা নেই, কারণ তামিলনাড়ুর লোকেরা কেন মানে বিজেপিকে ভোট দেয় না? কারণ তামিলনাড়ুর লোকেরা যতটা ভালো নিজের ভাষাকে বাসে, ততটা ভালো সরকার তাদের রিলিজিয়নকে বাসে না। ঠিক আছে? এটা বুঝতে হবে। তাদের মোদ্দা কথা, তামিল ভাষায় তারা কথা বলে, তো তারা তামিল ভাষা বা দ্রাবিড় ভাষা সম্পর্কে তারা গর্বিত। তারা কেন হিন্দি ভাষা ব্যবহার করবে? ওই জন্য সাউথ ইন্ডিয়াতে গেলে তারা হিন্দি জানলেও হিন্দিতে কথা বলতে চায় না, ইংলিশে কথা বলবে, তামিলে কথা বলবে, কিন্তু হিন্দিতে কথা বলবে না। তুমি যদি তামিলনাড়ু যাও, চেন্নাই যাও, ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা বুঝতে পারবে। ঠিক আছে? ব্যাঙ্গালোরেও দেখবে কিছু প্রবলেম ফেস করবে কন্নড়, সবচেয়ে বেশি ফেস করবে তামিলনাড়ুতে। ঠিক আছে? তামিলনাড়ুর সঙ্গে প্রচন্ড গন্ডগোল, কারণ ওখানেই মেনলি মাদ্রাজ প্রেসিডেন্সিতেই গন্ডগোলটা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু, তো অন্ধ্রপ্রদেশে অতটা সমস্যা হবে না, কিন্তু তামিলনাড়ুতে প্রচুর সমস্যা হবে। ঠিক আছে? তামিলনাড়ুর লোকেরা একদমই কথা বলতে চায় না, হিন্দিকে একদম সহ্যই করতে পারে না। ঠিক আছে? তো এগুলো ডিপিএসপির মধ্যে পড়ছে। আচ্ছা, এবার আমাদের কিছু মৌলিক কর্তব্য রয়েছে, যেগুলো রয়েছে আমাদের পার্ট 4 এর এ, চতুর্থ এ অধ্যায়, আর্টিকেল 51 এ। 51 নম্বর আর্টিকেলের এ পার্টে রয়েছে, 51 এ তে। কোনো 51 নয়, 51 তে ডিপিএসপি রয়েছে, 51 এ তে রয়েছে। এটা কিন্তু মূল আমাদের যে ভারতের যে সংবিধান, মূল সংবিধান, সেখানে কিন্তু মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, যেটাকে মার্ডার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, সংবিধানের হত্যা বলা হয়। অ্যাকচুয়ালি সংবিধানের হত্যাই হয়েছিল, কারণ সব সংবিধান পরিবর্তন করা হয়েছিল। এই জন্য এটাকে মার্ডার অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান হত্যা বলা হয়। সেখানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, যে বাবু 10টা আমাদের মৌলিক কর্তব্য রয়েছে যেগুলো পালন করতে হবে। তো এটাও দেখো, যেহেতু নন জাস্টিসেবল, তাহলে কোনো সমস্যা নেই। তো কর্তব্য তুমি পালন করতেও পারো, নাও করতে পারো। যেটা আমাদের চালু করা হয়েছিল শরণ সিং কমিটির সুপারিশে। এর আগে যেটা আমাদের ডিপিএসপির কথা বললাম, সেটা কার? ডিপিএসপি কোন কমিটির সুপারিশ অনুযায়ী? সাপ্রু কমিটি। মনে পড়ছে? একটু আগে বললাম তেজ বাহাদুর সাপ্রু, কোথায় গেল, এখানে ছিল। এই যে সাপ্রু কমিটির প্রতিবেদন অনুসারে ডিপিএসপি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। এই যে বলেছিলাম কোন কমিটির সুপারিশ অনুযায়ী। এটা যেমন আমি বললাম যে সাপ্রু কমিটির সুপারিশ অনুযায়ী আমাদের যেমন ডিপিএসপি যুক্ত হয়েছিল, সেরকম আমাদের যে মৌলিক কর্তব্য, সেটা কোন কমিটির সুপারিশ অনুযায়ী? শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী মৌলিক কর্তব্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে যুক্ত করা হয়, যেটা আমাদের পার্ট 4 এতে রয়েছে, আর্টিকেল 51 এতে রয়েছে। তাহলে মূল সংবিধানে ছিল না, 42তম অ্যামেন্ডমেন্টে 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। কোন দেশের সংবিধানের অনুকরণে করা হয়েছে? সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর। ঠিক আছে? ইউএসএসআর বা আজকের দিনে রাশিয়া বললি, তো রাশিয়ার সংবিধানের অনুকরণে মৌলিক কর্তব্যের ধারণাটা যুক্ত করা হয়েছে। 1976 সালে 10টা যুক্ত হয়েছিল। এরপর 2002 সালে 86তম সংবিধান সংশোধন এর মাধ্যমে আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। এটা ছিল শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকারটাকে মৌলিক কর্তব্যতেও অ্যাড করা হয়েছে। অর্থাৎ বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টা। তাহলে 10টা ছিল, মূল সংবিধানে 0টা ছিল, 76 সালে 10টা হয়, বর্তমানে এসে 11টায় দাঁড়ায়। এবং মনে রাখবে, এই মৌলিক কর্তব্য এটা কিন্তু শুধুমাত্র আমাদের নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশিদের জন্য নয়। মানে তুমি যখন ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম হবে বা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন হবে, তখন প্রত্যেক ভারতীয় যারা ইন্ডিয়ান সিটিজেন, তারা এটাকে সম্মান প্রদর্শন করবে। কিন্তু এটা বিদেশিদের জন্য নয়। তখন যদি বিদেশিরা বসে থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি করি, প্রত্যেকের এটা ডিউটি হিসেবে আমরা কনসিডার করে থাকি যে প্রত্যেক দেশের পতাকার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। কিন্তু যখন দেখি সামনের দেশটা পতাকা সেটা করছে না, যে সামনের দেশটা আমাদের দেশের পতাকাকে টয়লেটে ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় অপমান করছে, তখন আমরাও তো তাদের দেশের প্রতি, তাদের দেশের পতাকাকে সম্মান প্রদর্শন করতে পারি না। চেষ্টা করলেও মন থেকে সেটা আসে না। এই যে বাংলাদেশ পাকিস্তান যেগুলো করছে,
তাহলে সম্ভব নয় যে তাদের আমরা সাপোর্ট করি বা সেগুলোকে করি। যতই আমরা মন থেকে বলি তো তাদের পতাকা বা তাদের লোকদেরকে দেখে আমরা কখনোই সম্মান করতে পারি না। যতই আমাদের মনে করা হোক না তারাও তো মানুষ। কিন্তু সম্ভব হয় না। ঠিক আছে? কি, কি মৌলিক কর্তব্য রয়েছে? ১১ টা মেনশন করা আছে। যে ১ম টাই বলা আছে জাতীয় পতাকা এবং জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। করতে হবে ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল যে অ্যানথেম রয়েছে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। স্বাধীনতা সংগ্রামে অনুক্রম যেগুলো আদর্শ ছিল, স্বাধীনতা সংগ্রামে যেসব আদর্শ যেগুলো ছিল সেগুলোকে সংরক্ষণ এবং অনুসরণ করার কথা বলা আছে। দেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সংরক্ষণ, সভরেনিটিকে করতে হবে। দেশকে পূর্ণ সমর্থন করা এবং জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া। বিভিন্ন সময় যে ভলেন্টিয়ারি যেসব কাজকর্ম বলা হয় সেবামূলক কাজ সেটা করা দেওয়া। জনগণের মধ্যে ঐক্য এবং সৌভ্রাতৃত্বের বিকাশ ঘটানো, যে যাতে আমরা সবার মধ্যে ইউনিটি আর ব্রাদারহুড রাখি, এবং নারীদের মর্যাদা হানিকর প্রথাসমূহ বর্জন করা বিভিন্ন রকমের করি। জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান করা এবং সংরক্ষণ করা। আমাদের যে মিক্সড কালচার রয়েছে, প্রাকৃতিক পরিবেশের যে পরিবেশের সংরক্ষণ এবং উন্নতি করা এবং জীবিত প্রাণীদের প্রতি মমত্ববোধের প্রদর্শন, মানে যেসব এই যে গরু ছাগল টাগল গরু টরু রয়েছে সবার প্রতি একটা মমত্ববোধ প্রদর্শন। বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা এবং অনুসন্ধিৎসু মনোভাব প্রকাশ করা। সরকারি সম্পদের সংরক্ষণ, ঠিক আছে, এটা ডিপিএসপি তে বলা রয়েছে, কিন্তু কিছু হলেই আমরা গিয়ে আগে সরকারি সম্পত্তি ভাঙতে শুরু করি। ঠিক আছে, এই কিছুদিন আগে মেসি এলো, ও ভাঙাভাঙি সব চলবে। সর্বপ্রকার ব্যক্তিগত এবং যৌথ প্রচেষ্টার উন্নতি করা, এবং 6 থেকে, এই যে লাস্টে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, যেটা অলরেডি বললাম আগেও ছিল। তো 3টে জায়গাতেই এটা আমাদের রয়েছে। তো এই জন্য আমাদের যে ডক্টর আম্বেদকর স্যার নির্দেশমূলক নীতিকে বলেছেন নোভেল ফিচার, মানে এটা ভালো একটা ফিচার্স, কিন্তু এটা পুরোপুরি ডিপেন্ড করছে কাদের উপরে। এটা ভালো বৈশিষ্ট্য, কিন্তু যেহেতু নোভেল কথাটার মানে হচ্ছে যে কেউ যদি চায় তাহলে করতে পারে, কেউ যেহেতু না চায় নাও করতে পারে, সেই জন্য এটাকে নোবেল ফিচার। এটা সাধু চিন্তা ভাবনা, কিন্তু যেহেতু আইনত এটা ব্যাকড নয় সেই জন্য এটা করা হয় না। ওই জন্য কেসি হুইলার এটাকে নির্দেশমূলক নীতিকে বলেছে একটা নৈতিক উপদেশ, মোরাল প্রিসেপ্টস। ঠিক আছে, যে একটা উপদেশ দেওয়া আছে, যে নৈতিকতার একটা উপদেশ, কিন্তু যেহেতু পালন কেউ করতে চায় না। আইভর জেনিংস এগুলোকে বলেছে সংবিধান রচনা রচয়িতাদের সাধু উচ্চাভিলাষ, মানে যারা সংবিধান তৈরি করেছে তারা ভাবছে যে একটা তাদের মানে একটা উচ্চাভিলাষ রয়েছে, এটা সবাই মানে, কিন্তু রাজনীতি তো আর ভদ্র লোকেরা করছে না, অভদ্র লোকেরা করছে। তো সেই কারণে সাধু উচ্চাভিলাষ বলছে, একটা উচ্চ চিন্তা ভাবনা, কিন্তু যেটা কার্যকরী হয় না। হুম? তো যাই হোক, ভালো কথা। তো এইবার আমি বলেছিলাম যে কিছু অ্যাক্ট যেগুলো আমাদের মৌলিক অধিকারের সঙ্গে মৌলিক কর্তব্য যেগুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য কিছু অ্যাক্ট রয়েছে। যেমন প্রথমত দ্য প্রিভেনশন অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 সালে বলা হয়েছে যে আমরা যদি বিভিন্ন আমাদের যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সংবিধানকে আমরা যদি অশ্রদ্ধা প্রদর্শন করি, তাহলে এই অ্যাক্ট অনুযায়ী, ন্যাশনাল অনার অ্যাক্ট অনুযায়ী তোমার কিন্তু শাস্তি হবে। অর্থাৎ বলা হয়েছে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান এগুলোকে শ্রদ্ধা করা, এগুলো তোমার ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যে পড়ছে, মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। কিন্তু তার সাথে সাথে এগুলোকে কর্তব্যগুলো যাতে তুমি পালন করো তার জন্য তোমাকে আইন দেওয়া হয়েছে, যে আইন অনুযায়ী তোমাকে পালন করতে হবে। সব মৌলিক কর্তব্য কিন্তু আইন দ্বারা প্রোটেক্টেড নয়। তো সেই কারণে সব জায়গায় সমস্যাটা নেই, কিন্তু যে সব জায়গায় অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী বাবা তোমাকে পালন করতে হবে। ফলে এগুলো মৌলিক কর্তব্য হতে পারে, কিন্তু তুমি যদি অশ্রদ্ধা প্রদর্শন করো তোমার কিন্তু শাস্তি হবে। এই যে ম্যাডাম আমাদের করেছে, জাতীয় সঙ্গীত হচ্ছিল, দাঁড়ায়নি পাবলিক এটা। তো এর জন্য কিন্তু এর কেস কিন্তু কোর্টে, সুপ্রিম কোর্টে চলছে। এর জাজমেন্ট যদি দেয় তাহলে কিন্তু তার মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে। এগুলোকে কিন্তু সব মানে ওই যে বললাম না, সব একসাথে ফাঁসিয়ে রাখছে। ওই জন্য যখন জাজমেন্ট দেবে সুপ্রিম কোর্ট সব একসাথে দেবে। ঠিক আছে, পাপের ঘোড়া পূর্ণ করা হচ্ছে। ঠিক আছে, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955 সালে, যেখানে বলা হয়েছে কেউ যদি বর্ণ, জাতপাত, ধর্ম এর বিরুদ্ধে কেউ যদি কিছু করে তাহলে তার শাস্তি হবে। দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1967, সাম্প্রদায়িকতা প্রচারমূলক সংগঠন, যেসব মানে সংগঠন সাম্প্রদায়িকতা প্রচার করছে তাদেরকে বেআইনি সংগঠন বলে ঘোষণা করা হবে। অনেক রকম আমাদের হয় সাম্প্রদায়িকতা করে থাকে। তারপরে হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় 1972 তে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট,
যেসব বিরল এবং লুপ্তপ্রায় প্রাণী রয়েছে তাদের ব্যবসাকে নিষিদ্ধ করা হয়েছে। ওই জন্য প্রথমে দেখো ডিপিএসপির মধ্যে এগুলো ছিল, যে যেসব প্রাণীদের প্রতি মমত্ববোধ, কিন্তু কেউ মমত্ব না দেখিয়ে সবকে বিক্রি করছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, আমাদের জীব বৈচিত্র্য গন্ডগোল হচ্ছে। এই কারণে যেসব বিরল বা লুপ্তপ্রায় প্রাণী হচ্ছে তার তুমি যদি ব্যবসা করো বা হত্যা করো, তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। যেটা আমাদের এই অজয় আমাদের কি বলে, এটা তো তোমার হচ্ছে সম্ভবত সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত না হচ্ছে তোমার সলমান খান, সঞ্জয় দত্তই সম্ভবত। ওই যে হত্যা করেছিল হরিণ, সঞ্জয় দত্ত করেছিল। ওই জন্য তার বিরুদ্ধে কেস হয়েছিল, তখন জেলও হয়েছে। দ্য ফরেস্ট কনভেনশন অ্যাক্ট 1980, বনজ সম্পদ ধ্বংস এবং বন্য সালমান বনভূমি খান তো নাকি? সলমান খান না সঞ্জয় দত্ত আমারও ঠিক খেয়াল আসছে না। কৃষ্ণ স্যার মৃগ যেটা ছিল, এটা হত্যা করেছিল যে, আমারও খেয়াল আসছে না। সঞ্জয় দত্ত নাহলে সলমান খান, এই দুজনের মধ্যে কেউ একটা হবে, কারণ যত মনে রকম হয় সালমান খান। হ্যাঁ, যত গন্ডগোল তো এই দুজনই করে, ঠিক আছে। আর তো কেউ নেই, এরা দুজনেই গন্ডগোলের মানে রাজা আর কি। এই দুজনের মধ্যে যে কেউ একটা হবে। সালমান খান স্যার। মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে সলমান খান। সঞ্জয় দত্ত সেই অস্ত্র রেখেছিল তোমার হচ্ছে AK-47 এর জন্য করেছিল। এবার মনে হচ্ছে সলমান খান। হ্যাঁ হ্যাঁ। যাই হোক একটা হবে, যে দুজনে, ওই যে বললাম না, ওই দুজনেই যত গন্ডগোলের মানে মূল লোক আর কি। আচ্ছা, তো এটা বোঝা গেল, ক্লিয়ার? কোনো অসুবিধা ডিপিএসপির মধ্যে? হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমাদের আর্টিকেল মানে ফিফথ পার্ট, আমরা ফোর্থ পার্ট পড়লাম, আর্টিকেল ফোর্থ মানে চতুর্থ অংশ পড়লো। এবার আমরা সংবিধানের পঞ্চম অংশ যেখানে পড়বো, যেখানে আর্টিকেল 52 থেকে 78 সম্পর্কে পড়বো, যেখানে রয়েছে ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ, মানে ভারতের যে কেন্দ্র সরকার রয়েছে, সেই কেন্দ্র সরকার বা এর মধ্যে কোন কোন ব্যক্তি রয়েছে, তারা কিভাবে আমাদের ইউনিয়ন বা কেন্দ্র সরকার শাসন করছে। তো মনে রাখবে, এই যে কেন্দ্রীয় শাসন বিভাগ, এটা প্রথমে কিন্তু দুটো ভাগে বিভক্ত, প্রথম থেকেই বিভক্ত। একটা জায়গা হচ্ছে রাজনৈতিক বিভাগ, একটা হচ্ছে অরাজনৈতিক বিভাগ। এই বিভাগ বলবে মানেটা কি, দেখেই বুঝতে পারবে। রাজনৈতিক বিভাগের মধ্যে থাকছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ঠিক আছে, মন্ত্রিসভা, ঠিক আছে, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এখানে পড়ছে না, রাজ্যপাল, মানে যেগুলো কেন্দ্রের মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, মন্ত্রিসভা, রাজ্যপাল, এরা সব হচ্ছে রাজনৈতিক অংশের মধ্যে পড়ছে। মানে তারাই যারা সেন্ট্রাল গভর্নমেন্টে বাই ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হচ্ছে। প্রধানমন্ত্রী পড়ছে, ঠিক আছে, কেন এরা হচ্ছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে, তারা হচ্ছে রাজনৈতিক। আর কিছু হচ্ছে অরাজনৈতিক, মানে যারা হচ্ছে সরকারের যে উচ্চ পদস্থ আমলা বা কর্মচারী হয়। আমলা মানে আবার সে চুলে মাখা আমলা নয়। আমলা মানে সরকারি আমলা, যাদেরকে আমরা IAS অফিসার বলে থাকি। ঠিক আছে, যারা IAS অফিসার হয় সরকারি, যেমন ডিএম, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা ডিএম থাকে, ইউপিএসসি চেয়ারম্যান, ঠিক আছে, ইলেকশন কমিশনার, এরা এইসব যে ব্যক্তি, তারপরে হচ্ছে ক্যাগ, তারপরে তোমার হচ্ছে আহ, তারপর হচ্ছে CGI, আমাদের হচ্ছে ক্যাগ, তারপর হচ্ছে সলিসিটর জেনারেল, ঠিক আছে, মানে যেসব লোকেরা, তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি, এরা উচ্চপদস্থ সরকার, এরা কিন্তু ভোটের দ্বারা, মনে রাখবে, এরা কিন্তু কোনো ভোটের দ্বারা হয় না, এরা কোনো পরীক্ষা দিয়ে বা কোনো রকম মানে কোনো কিছু পরীক্ষার মাধ্যমে এরা হয়ে থাকে। তাহলে তারা হচ্ছে অরাজনৈতিক অংশ। দেখো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসবে, কিন্তু যে সুপ্রিম কোর্টের বিচারপতি বা এইসব যে ক্যাগ হয়, ক্যাগ হচ্ছে মানে বিচারপতিদের মধ্যে থেকে ক্যাগ, মানে সরি বিচারপতি না, অ্যাটর্নি জেনারেল, তাদের মধ্যে থেকে হয়। এরা কিন্তু অরাজনৈতিক অংশের মধ্যে পড়ে। আমি বলবো আস্তে আস্তে, মানে এটা দুটো ভাগ হয়ে থাকে। এবার এই যে হেড রয়েছে, এই যে তার মধ্যে সব থেকে হেড বা টপে কি রয়েছে, প্রত্যেকেই জানি একদম সবার উপরে রয়েছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতিকে বলা হয় রাষ্ট্রের বা একটা দেশের এক্সিকিউটিভ, মানে শাসনতান্ত্রিক, মানে নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসন। মানে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের হেড, এক্সিকিউটিভ হেড, মানে যা হবে সবকিছু তার নামেই হবে, কিন্তু সে নামেই রাজা, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রকৃত শাসক বা রিয়েল হেড। এর হলো স্যার পাশে একটা কিছু লেখা আছে, দেখতে পাচ্ছি, ডিজিওর হেড,
আরেকটা লেখা আছে ডি ফ্যাক্টো হেড। বলবে স্যার এটা কি জিনিস? ডি জিওর হেড আবার ডি ফ্যাক্টো হেড। এটা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ল্যাটিন ভাষায় লেখা আছে। মানে যেহেতু আমরা এই কনসেপ্টটা ইংল্যান্ড থেকে নিয়েছি, ইংল্যান্ডের ভাষা ছিল ল্যাটিন ভাষা, তো সেই জন্য এটাকে দ্য জিওর হেড আর ডি ফ্যাক্টো হেড বলা হচ্ছে। কারণ এটা হচ্ছে ল্যাটিন ভাষায় এদেরকে এই কথাগুলো বলা হয়। মোদ্দা কথায় প্রধানমন্ত্রী হচ্ছে নাম সর্বস্ব, প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক, মানে অ্যাকচুয়াল ক্ষমতা তার হাতে থাকে। রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক, নামেই রাজা, কিন্তু সবকিছু তার নামেই হবে। এবার এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ, কাউন্সিল অফ মিনিস্টাররা থাকে, রাষ্ট্রপতি তার নামেই কিন্তু শাসন কার্য পরিচালনা করে। যত যে শাসন টাসন হয়, রাষ্ট্রপতি কিন্তু তার প্রধানমন্ত্রী পরিষদের নামেই কিন্তু চালনা করে থাকে। এবার আমরা একটু জেনে নিই রাষ্ট্রপতি সম্পর্কে। আমাদের আর্টিকেল 52 52 নাম্বার অনুযায়ী আর্টিকেল বলা হয়েছে যে আমাদের শাসন ব্যবস্থা একদম শীর্ষে রাষ্ট্রপতি পদে একজন নিযুক্ত থাকবে। আমাদের একজন বাবু রাষ্ট্রপতি থাকবে, যে হেড থাকবে। আর্টিকেল 53 বলছে যে সমস্ত শাসন ক্ষমতা বাবু রাষ্ট্রপতির হাতে দেওয়া থাকবে, যে রাষ্ট্রপতি আমাদেরকে শাসন বা রুল করবে। ভালো কথা। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে কনসিডার করা হয় ভারতের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে কনসিডার করা হয়। আর ভারতের অবশ্যই প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা আমি তোমাদের একটা ক্লাসে করিয়েছিলাম। রাষ্ট্রপতি প্রথম কি ছিল, তার সময় কি ঘটনা ঘটেছিল, সেটা আমি অলরেডি বলেছি। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি পরপর দুবার রাষ্ট্রপতি হয়েছেন। এবার কে রাষ্ট্রপতি হতে পারে? তুমি রাষ্ট্রপতি হতে পারো, আমি রাষ্ট্রপতি হতে পারি না, আমাদের দুজনের কেউই হতে পারবো না। কেন? কারণ প্রথম কথা ভারতের নাগরিক হতে। বলবে হ্যাঁ স্যার আমি তো ভারতের নাগরিক, তা আমি কি হতে পারবো না? হতে পারবে। কিন্তু তোমার প্রথম কথা বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। তো কেউ আছে 35 বছর? নেই, তাহলে সঙ্গে সঙ্গে বাতিল। তৃতীয়, তোমার লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। মানে লোকসভায় নির্বাচিত হতে গেলে 25 বছর লাগে, এজটা শুধু বেশি, বাকি সমস্ত লোকসভায় নির্বাচিত হওয়ার যে যোগ্যতা সম্পন্ন সেগুলো থাকতে হবে। যেমন কোনো লাভজনক পদে তুমি নিযুক্ত থাকতে পারবে না। লাভজনক পদ মানে তুমি সরকারি চাকরি করছো, তুমি রাষ্ট্রপতি হতে পারবে না। তাই তোমাকে আগে চাকরি ছাড়তে হবে, তারপর তুমি রাষ্ট্রপতি হবে। তুমি ধরো হচ্ছে কোনো জায়গায় হচ্ছে ক্যাগ হয়ে আছো, কন্ট্রোলার রেটের জন্য, হতে পারবে না, তুমি পদ ছাড়ো তারপর। মানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা কোন রকমের যদি রাজ্য সরকারের স্বায়ত্তশাসনমূলক, মানে তোমার ধরো তুমি বিএসএনএল এর চেয়ারম্যান আছো বা আইসিসির চেয়ারম্যান আছো, তাহলেও কিন্তু হতে পারবে না। তোমাকে পদ ছেড়ে তারপরে আসতে হবে। ঠিক আছে? কোনো লাভজনক পদে তুমি থাকতে পারবে না। Okay? বলবে স্যার আমি সবই হলো, আমি ভারতের নাগরিকও হয়ে গেছি, 35 বছর আমার বয়স হয়ে গেছে, আর হচ্ছে আমি কোনো রকমের চাকরিও করছি না, তাহলে তো আমি রাষ্ট্রপতি হতে পারবো? হ্যাঁ হতে পারবে। কিন্তু সব থেকে তারপরে বড় কথা, তুমি যে তোমার নামটা যখন দেবে, সে নামটা দেওয়ার জন্য সেই যে তার জন্য তোমাকে দিতে হবে একটা মনোনয়ন পত্র, নমিনেশন। সেই নমিনেশনটা 50 জন, মিনিমাম 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হবে এবং অন্য 50 জনের দ্বারা সমর্থিত হতে হবে। এবার বলবে সে 50 জন লোককে সে জোগাড় করতে হবে, তো ও মামা কাকা দাদু থেকে শুরু করে বন্ধু বান্ধব করে 50 জন জোগাড় করে দেবো। আরে থামো বাবা থামো, এই 50 জন নির্বাচক মানে তোমার 50 জন বন্ধুর কথা বলা হচ্ছে না। 50 জন নির্বাচক মানে এখানে 50 জন এমপি এমএলএ এর কথা বলা হচ্ছে। মানে আমাদের যে এমপি রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, 543 জন রয়েছে প্রেজেন্টলি, 543 জন রয়েছে। সেই 543 জনের মধ্যে অথবা প্রত্যেক রাজ্যে, প্রত্যেক রাজ্যে বিভিন্ন ধরনের এমএলএ রয়েছে। পশ্চিমবঙ্গে 294টা রয়েছে, ঠিক আছে? সেরকম আরো অন্যান্য রাজ্যে এমএলএ রয়েছে। সেই যত এমএলএ রয়েছে, যত এমপি রয়েছে, তাদের মধ্য থেকে 50 জনকে তোমাকে, টোটাল 100 জনকে জোগাড় করতে হবে, যেই 50 জন সে প্রস্তাবটাকে সমর্থন করবে আর অন্য 50 জন সেটাকে সমর্থিত করবে। বলে স্যার তাহলে হয়ে যাবে তো? না, তাহলেও হবে না। তাহলে তখন কি হবে? তুমি সেটা মনোনয়ন হিসেবে জমা দিতে পারলে এবার তুমি নামতে পারবে যে হ্যাঁ আমিও একজন কম্পিটিটর বা আমিও একটা ভোটে দাঁড়াচ্ছি। তাহলে বুঝতে পারছো যে যে কেউ চাইলে হঠাৎ করে যাকে মনে হলো সবাই গিয়ে দাঁড়াতে পারে না। ঠিক আছে? বলবে স্যার তাহলে তো মমতা, এখন তো অভিষেক ব্যানার্জিও তো হয়ে যেতে পারে, কারণ অভিষেক ব্যানার্জি 294 জন তার মধ্যে আছে। তারপর ধরো সে 200টাও যদি সিট পায়, তারপর ধরো 150টাই পেল, তাহলে তো টোটাল 100টা তো জোগাড় করে নিচ্ছে, তাহলে হয়ে যাবে না? ব্যাপারটা হচ্ছে তখন তৃণমূল একটা ক্যান্ডিডেট দিতে পারবে।
মানে একজনকে মনোনীত হিসেবে দাঁড়াতে পারবে, কিন্তু তারপরে তো ভোট হবে। সে ভোটে যদি তুমি সিট পাও, ভোট যখন হবে তখন তোমাকে 51% সিট হতে হবে। 51% মানে 50% +1। সেটা কিভাবে হবে আমি একটু পরে বলছি। মোটামুটি অনেক ভোট তোমাকে পেতে হবে, ফলে অত ভোট পাওয়া সম্ভব নয়। ওই কারণে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সবাই ক্যান্ডিডেট দেয় না। জেনারেলি যে পার্টি সেন্ট্রাল গভর্নমেন্টে ক্ষমতায় থাকে তার হাতে এমএলএ এমপির পরিমাণ অনেক বেশি থাকে। সেই কারণে তারা একজনকে বলে থাকে যে ইনি হবেন, এবং ভোটেও সে সব থেকে বেশি পায়, ফলে সে রাষ্ট্রপতি হয়ে যায়। এবার অপোজিশন যদি মনে করে কাউকে দাঁড় করাবে, সবাই মিলে দাঁড় করিয়ে দাঁড় করাতেই পারে, কিন্তু ভোটে সে সম্ভবত হেরেই যায়। সেদিন অনেক সময় হতে পারে যে হয়তো অপোজিশন পার্টিরা মিলে কাউকে দাঁড় করালো, সে ভোটে জিতে গেল, তো সে রাষ্ট্রপতি হবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা হয় না, কারণ যারা জিতে থাকে, যে দল শাসক দল হয়, তাদের কাছে অনেক বেশি প্রার্থী থাকে। এই ব্যাপার। এবার রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন? তাহলে রাষ্ট্রপতি ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে, ইনডাইরেক্ট ভাবে নির্বাচিত। পরোক্ষভাবে নির্বাচিত কথার মানে ব্যাপারটা হচ্ছে, এই যে আমি তুমি ভোট দিলাম, এই যে কিছুদিন আগে পরে আমাদের ভোট হবে, সেই ভোট দেওয়ার জন্য যে জনগণ, পিপল অফ ইন্ডিয়া, তারা ভোট দিল। ভোট দিয়ে আমরা এমপি বানাতে পারি, আর আমরা ভোট দিয়ে এমএলএ বানাতে পারি। তাহলে এমপি এমএলএ মানে ব্যাপারটা কি? আমরা যখন ভোট দিচ্ছি কেন্দ্র সরকারের যে এমপি, এই যে মোদি দাঁড়ানোর জন্য দীপক বাবু দেব দাঁড়ালো, ঠিক আছে, তো এদের দাঁড়ানোর জন্য এরা এমপি ভোটে দাঁড়িয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, তো আমরা ভোট দিয়ে এমপি দের নির্বাচন করি। আবার রাজ্যের যে ভোট হয়, এই যে মমতা দাঁড়ালো, তারপরে শুভেন্দু বাবু দাঁড়ালো, ঠিক আছে, শুভেন্দু শুভেন্দু নয়, শুধু শুভেন্দু এমপির মধ্যে আছে। আবার অভিষেক ব্যানার্জি এমপির মধ্যে আছে। এমএলএ ভোটে এই যে সায়ন্তিকা দাঁড়িয়েছিল কিছুদিন আগে, ঠিক আছে এমএলএ। তারপর হচ্ছে আরো আমাদের মমতা ব্যানার্জি যে দাঁড়ালো, সরি শুভেন্দু নয়, শুভেন্দু মমতার এমএলএ দাঁড়িয়েছে, সরি, অভিষেক ব্যানার্জি এমপিতে, ঠিক আছে, রচনা ব্যানার্জি এমপিতে, এরা এমপিতে দাঁড়িয়েছে। এমএলএ মানে যারা রাজ্যের যে মুখ্যমন্ত্রী হবে, মন্ত্রী হবে, তাদের। সেই ভোট দিলাম, তাহলে আমরা ভোট দিয়ে এমএলএ এমপি দেরকে ঠিক করলাম। এবার এই এমএলএ এমপিরা ভোট দিয়ে প্রেসিডেন্টের নির্বাচনে ভোট দেবে। মানে রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ ভোট দেবে না, এই এমএলএ এমপিরা ভোট দেবে। তার মানে এরা যে নির্বাচিত হচ্ছে, পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছে, ডাইরেক্ট ভাবে কেউ দিচ্ছে না, এটা বলা হচ্ছে। আর্টিকেল 54 বলা হচ্ছে যে রাষ্ট্রপতির যে নির্বাচন হয় সেটা একটা বিশেষ নির্বাচনী সংস্থার মাধ্যমে হয়। নির্বাচনী সংস্থা মানে একটা, তাহলে একটা এরকম, যেটাকে বাংলায়, যেটাকে ইংলিশে বলা হয় ইলেকটোরাল কলেজ, ঠিক আছে, বলা হয় ইলেকটোরাল কলেজ। বলে ও, তার মানে স্যার ভোট হওয়ার আগে একটা কলেজ বানানো হয়, যে সেই কলেজে গিয়ে ভোটটা হয়? না, এরকম কোনো ব্যাপার। ইলেকটোরাল কলেজ মানে নির্বাচনী সংস্থা, মানে এই যে যারা ভোট দিতে পারে, মানে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, রাজ্যসভার নির্বাচিত সদস্য, লোকসভার নির্বাচিত সদস্য, এবং প্রত্যেক রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য, তারা মিলে, তারা প্রত্যেকে মিলে একসাথে, তাদেরকে একসাথে বলা হয় ইলেকটোরাল কলেজ। মানে যারা ভোট দিতে সক্ষম বা ভোট দেওয়ার অধিকার যাদের রয়েছে, তাদেরকে একসাথে বলা হয় ইলেকটোরাল কলেজ। এটা কোনো কলেজ নয়, এটা একটা সংস্থা, যেখানে এরা হচ্ছে তার সদস্য। তাহলে এরা বাবু ভোট দেবে, ভোট দেওয়ার পরে যে বেশি ভোট পাবে, এবং সে ভোটটা র্যাঙ্ক অনুযায়ী হয়ে থাকে। এরকম নয় যে একজন করে ভোট দিয়ে দিল, ব্যাস হয়ে গেল ভোট। এটা বিশেষ পদ্ধতিতে ভোট, ঠিক আছে। তো এই যে কি পদ্ধতিতে ভোট হবে, সেটা আর্টিকেল 55-এ বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এর আর্টিকেল 55-তে বলা আছে কি পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন। এবার বলি কিভাবে ভোট, একটু ছোট্ট করে বলবো, বেশি ডিটেলস বলবো না। রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ব্যালট ভোটে নির্বাচিত হন। বলবো স্যার এখানে অনেক কথা বলা আছে। প্রথম কথা, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব কথাটার মানে কি, তারপরে আমি ব্যালটের কথা বলছি। একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব কথাটার মানে হচ্ছে যে সাপোজ ধরো উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে একজন এমপি নির্বাচিত হবে, ঠিক আছে, তাহলে সেই যে ব্যক্তিরা নির্বাচিত হবে, সে কিভাবে নির্বাচিত হবে? উত্তরপ্রদেশের যে জায়গা থেকে সে দাঁড়িয়েছে, সেই জায়গার জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে সেই এমপিটা নির্বাচিত হয়েছে। এবার যার জনগণ যত বেশি, সেই এমপির ভোটের ভ্যালু তত বেশি। ভ্যালু মানে যত বেশি জনসংখ্যা তার থাকবে, সে যদি একজনকে সমর্থন করে, তখন তার ভোটের ভ্যালু বেশি। ভ্যালু মানে সংখ্যায়। সাপোজ ধরো এখানে আহ, মানে উত্তরপ্রদেশের একজন এমপি, তার সেখানে হচ্ছে তার মধ্যে 10 লাখ লোক রয়েছে, তার
কনস্টিটিউয়েন্সি বা তার জায়গায় 1 লাখ লোক রয়েছে। আর এদিকে আমাদের ধরো কেরাল, সেখানে একজন এমপি এসেছে, তার সেই জায়গার মধ্যে 10,000 10 লাখ লোক রয়েছে। ফলে এই উত্তরপ্রদেশের সেই যে এমপিটা, যার কনস্টিটিউয়েন্সিতে 1 লাখ ভোট রয়েছে, সে যখন কোনো প্রার্থীকে ভোট দেবে, তখন তার ভোটের ভ্যালু সাপোজ ধরো 300 হবে। কিন্তু যখন এমপির একজন ভোট দেবে, যেহেতু তার 10 লাখ আছে, তার ভোটের ভ্যালু তখন 50 হবে। কেন? তার ভোট সংখ্যা কম, জনসংখ্যা কম, সেহেতু তার ভোটের ভ্যালু কম। যার জনসংখ্যা বেশি, সেজন্য ভোটের ভ্যালু বেশি। ফলে উত্তরপ্রদেশে যদি দুজন এমপি কাউকে ভোট দিয়ে দেয়, আর মধ্যপ্রদেশে সেখানে দেখো 12 জন এমপি মিলে ভোট দিলে তখন সেটা হবে। তাহলে বুঝতে পারছো, যে রাজ্যর যে উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, ফলে উত্তরপ্রদেশে বিজেপির সব থেকে বেশি এমপি রয়েছে, সেই জন্য উত্তরপ্রদেশে সেই এমপিরা যদি তার মানে তাদের প্রার্থীকে ভোট দেয়, সে সহজেই জিতে যাবে। তাহলে এইভাবে ভোটটা হয়ে থাকে। সেটাকে বলা হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব। সমানুপাতিক প্রতিনিধি মানে যত বেশি লোক হবে, তত বেশি তার ভোটের ভ্যালু। গোপন ব্যালট ভোট মানে, ব্যালট ভোট মানে ওই ইভিএম এ নয়, তুমি যে ব্যালট পেপার থাকবে, সেখানে তোমার ক্যান্ডিডেট থাকবে, কোনটাকে তুমি স্ট্যাম্প মারলে, মেরে তোমার একটা বক্সে ঢুকিয়ে দিলে, সেই বক্সটাকে ব্যালট বক্স বলে। মানে এখনো কিন্তু এই পদ্ধতিতেই হয়ে থাকে, এদের কিন্তু ইভিএম হয় না। আমাদের যে লোকসভা বিধানসভার ভোটে সেখানে ইভিএম হয়, কিন্তু এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট। এর অনেক কারণ রয়েছে। প্রথম কথা, এটা কমপ্লিকেটেড প্রসেসে ভোট হয়, এখানে যেহেতু র্যাঙ্ক হয়, সেই জন্য ব্যালট পেপার হয় না। দ্বিতীয়ত, ইভিএম এ যদি হয় প্রচন্ড বেশি কস্টলি হয়, মানে প্রচন্ড বেশি মানে পয়সা খরচ হয় ইভিএম এ, ঠিক আছে? দেখে মানে ওই তো ইভিএম আছে, টিপে দিলে হয়ে গেল, এ অনেক ব্যাপার আছে ইভিএম, ঠিক আছে? তো সেই জন্য ইভিএম এ হয় না, ব্যালট পেপারে এটা হয়ে থাকে। আর যেহেতু ইনডাইরেক্ট ভেতরে হয়, সেই জন্য খুব বেশি গুরুত্বও দেওয়া হয় না। জেনারেলি ডিসাইডেড থাকে কে হবে, তো সেই জন্য ভোটটা খুব বেশি মানে মানে কমপ্লিকেটেড নয় আর কি ব্যাপার, ঠিক আছে? আর মনে রাখবে, ভোট দানের সময় প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের পাশে পছন্দ অনুযায়ী র্যাঙ্ক দেওয়া থাকে। মানে ব্যাপারটা হচ্ছে, এই সাপোজ ধরো প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দুজন দাঁড়ালো, এ একজন ব্যক্তি ভোটে দাঁড়ালো, বি একজন ব্যক্তি ভোটে দাঁড়ালো, সি একজন ব্যক্তি ভোটে দাঁড়ালো, তিনজন। এবার যখন ভোট হবে, তখন এমপি একজন সে ভোট দিল যে তার ফার্স্ট প্রেফারেন্স এ, সেকেন্ড প্রেফারেন্স সি, থার্ড প্রেফারেন্স বি। আরেকজন এমপি ভোট দিল ফার্স্ট প্রেফারেন্স এ, সেকেন্ড প্রেফারেন্স বি, থার্ড প্রেফারেন্স সি। আরেকজন দিল সে ফার্স্ট প্রেফারেন্স সি, সেকেন্ড প্রেফারেন্স এ, থার্ড প্রেফারেন্স বি। তাহলে দেখা গেল এ ব্যক্তিকে ফার্স্ট প্রেফারেন্সে ভোট বেশি দিয়েছে, আর পয়েন্টের দিক থেকেও এ বেশি আছে। ব্যাস, যখনই দেখলো বেশি আছে, তাহলে সঙ্গে সঙ্গে এ ব্যক্তি প্রেসিডেন্ট হয়ে গেল। সিম্পল। তাহলে এইভাবে র্যাঙ্ক হিসাবে ভোট। এখানে কিন্তু একজনকে ভোট নেই, 3জন বা 4জন, যে যতজন দাঁড়াবে প্রত্যেকেই র্যাঙ্ক দিতে হয় তোমার। তো সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার হবে। এবার সে যদি এ ব্যক্তিকে যদি ফার্স্ট র্যাঙ্ক দেয়, তার ভোট যদি 300 হয়, বি ব্যক্তি যখন যদি সেকেন্ড র্যাঙ্ক কাউকে দেয়, তার সেটা 150 হয়ে যাবে। আবার আরেকজনকে তখন যাবে, সেটা 75 হয়ে যাবে। তাহলে যত বেশি র্যাঙ্কের নিচে হবে, তার ভোটের ভ্যালুও কমতে থাকবে। তার মানে সেই জায়গা দিক থেকে দেখতে গেলে, যাকে মনে করা হয় তাকেই ভোট দেওয়া হয়। তাহলে ভোট দিতে পারে কারা? সংসদের মানে আমাদের যে উভয় কক্ষ, লোকসভা রাজ্যসভা নির্বাচিত সদস্য এবং বিধানসভা নির্বাচিত সদস্যরা। আর কারা ভোট দিতে পারে না? রাজ্যসভার এরকম 12 জন মনোনীত সদস্য রয়েছে, তারা ভোট দিতে পারে না। আর রাজ্যে অনেকে বিধান পরিষদ রয়েছে, সেই বিধান পরিষদের সদস্যরা, এরা ভোট দিতে পারে না। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে কে ভোট দিতে পারে, কে ভোট দিতে পারে না, সুন্দর বলা রয়েছে, কোনো সমস্যা নেই। এবার প্রথম যে রাষ্ট্রপতি নির্বাচন, সেটা হয়েছিল কবে? 1952 সালে, 1952 তে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়। আর এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে কে? আমাদের নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন নির্বাচন করে। কোনো যদি ঝামেলা হয়, তোমার যদি মনে হয় নির্বাচন নিয়ে কোনো গন্ডগোল রয়েছে, তার জন্য তুমি কোথায় যাবে? সুপ্রিম কোর্টে যাবে। এই যে বলা আছে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সংক্রান্ত বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট সেই মীমাংসা করে থাকে। তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচনে দুজনেরই নির্বাচন কে করে থাকে? নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন প্রক্রিয়াটা করবে। কিন্তু যদি কোনো গন্ডগোল হয় বা কোনো যদি মনে হয় তোমার সমস্যা, তাহলে তুমি বাবু সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করো, সেখানে এর বিচার হবে যে তুমি ঠিক করেছো না ভুল করেছো, ঠিক আছে? এবার নির্বাচন যখন তুমি ভোটে দাঁড়াবে, তখন কিছু না, রাষ্ট্রপতিকে জামানত হিসেবে 15,000 টাকা জমা রাখতে হবে। এবার তুমি যখন ভোটে যদি জিতে যাও, তাহলে ঠিক আছে, হেরে গেলেও তোমাকে সে টাকা ফেরত দিয়ে দেবে, জামানত, কশন মানি, ঠিক আছে? এখানেই বলা আছে, প্রত্যেক রাজ্যের বিধায়কদের ভোটের তুল্যমান ভিন্ন হয়। রাজ্যের বিধায়ক প্লাস হচ্ছে প্রত্যেকটা যে হচ্ছে এমপি, এমপি এবং এমএলএ দুজনেরই ভোটের মূল্যায়ন মানে মূল্য তুল্যমান আলাদা হয়। যেমন যেসব রাজ্যের জনসংখ্যা বেশি, তাদের বেশি হয়। যেমন উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি, ওই জন্য তাদের বেশি ভোট পায়। ঝাড়খণ্ডের বেশি,
তামিলনাড়ুর বেশি, মহারাষ্ট্রের বেশি। যাদের জনসংখ্যা বেশি তাদের তুল্যমান বেশি, যেসব জায়গায় জনসংখ্যা কম তাদের তুল্যমান কম হয়। যেমন নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম লোক সংখ্যা কম, সেই জন্য এমপি যারা রয়েছে তাদের ভোটের ভ্যালুও কম। আর প্রদত্ত ভোটের মানে মোট ভোটের অর্ধেকের বেশি যদি ভোট না পায়, অর্ধেকের বেশি ভোটকে বলা হয় কোটা। কোটার ভোট না পেলে রাষ্ট্রপতি নির্বাচন হয়। যদি না পায় তখন আবার রি-ইলেকশন হয়, অথবা সে একটা প্রসেস ফলো করা হয়, সেই অনুযায়ী দেখা হয় কি বেশি হচ্ছে, একটা বিশেষ পদ্ধতি করা হয়, কিন্তু জেনারেলি কোটার ভোট পেতে হয়। এবার কতদিনের জন্য রাষ্ট্রপতি থাকবে কোনো সমস্যা নেই, নির্বাচিত হওয়ার পরে 5 বছর ভোটের 5 বছরের মধ্যে তুমি রাষ্ট্রপতি থাকবে। এবার তুমি যদি এরকম করে বারবার 50 বছর ধরে 10 বার দাঁড়াও কোনো সমস্যা নেই, ভোটের পরে তুমি যতবার ইচ্ছা নির্বাচিত হতে পারো ভোটের মাধ্যমে হতে হবে। এরকম নয় যে হয়ে গেছে তারপরে থেকে যাবে, 5 বছর পরে আবার ভোট হবে, তুমি যদি ভোটে জিতো আবার হবে, যতবার খুশি হও কোনো চাপ নেই। কিন্তু আমেরিকার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন রয়েছে, কারণ আমেরিকাতে কেউ যদি রাষ্ট্রপতি হয় সর্বোচ্চ 2বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে। ওই জন্য বারাক ওবামা দেখো 2বার রাষ্ট্রপতি হয়ে গেছে, ওই জন্য আর কোনোদিন সে রাষ্ট্রপতি হতে পারবে না। ঠিক আছে, কারণ ওখানে রাষ্ট্রপতির প্রচন্ড পাওয়ার থাকে বলে ওই জন্য রাষ্ট্রপতিকে 2বারের বেশি সুযোগ দেওয়া হয় না, কারণ সে টোটালি দেশটাকে কন্ট্রোল করে নিতে পারে। আর্টিকেল 57 অনুযায়ী এটা বলা আছে, আর্টিকেল 60 অনুযায়ী বলা আছে রাষ্ট্রপতিকে শপথ বাক্য বা ওথ দিয়ে থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি যখন শপথ গ্রহণ, যে কোনো মানে মিনিস্টার বা যে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে ওথ নিতে হয়, শপথ নিতে হয়, তো শপথ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর তিনি না থাকলেন তার জায়গায় সুপ্রিম কোর্টের যে প্রবীণতম বিচারপতি, সিনিয়র মোস্ট জাজ, তিনি এই কাজটা করে। তো কত টাকা বেতন পায়? বেশি নয়, 5 লক্ষ টাকা প্রতি মাসে পায়, কর মুক্ত, ট্যাক্স ফ্রি। ঠিক আছে, তার সঙ্গে বিনামূল্যে ভবন থাকার খরচ, বিনামূল্যে চিকিৎসা। ঠিক আছে, সারা জীবনের জন্য চিকিৎসা বিনামূল্যে। তারপর যখন অবসর পাবে তখন মাসে 1.5 লক্ষ টাকা করে মাসে পাবে, প্লাস তার একটা আলাদা করে সেপারেট ঘর দেওয়া থাকবে রাষ্ট্রপতির জন্য যতদিন সে বেঁচে থাকবে। এবং তারপরে তার ওয়াইফ যে থাকবে তিনিও পাবেন, কিন্তু ছেলে মেয়েরা আর পাবে না। ঠিক আছে, তো অবসরকালীন ভাতা থাকবে, ফলে রাষ্ট্রপতি যদি একবার হয়ে যাও কোনো চাপ নেই। ঠিক আছে, এবার রাষ্ট্রপতির পদ কোন কোন কারণে শূন্য হতে পারে? যদি রাষ্ট্রপতি কোনো কারণে পদত্যাগ করে, যে ভালো লাগছে না রাষ্ট্রপতি হতে, তাহলে হবে। বা কোনো কারণে যদি তার মৃত্যু হয়, অথবা তার যদি ইমপিচমেন্ট হয়, তাকে যদি পদ থেকে সরানো হয়। তো 3টে কারণে পদ শূন্য হতে পারে। তাহলে রাষ্ট্রপতি যদি তার পদ ত্যাগ করতে চান, তাহলে তিনি তার উপরাষ্ট্রপতি যিনি রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট, তার কাছে তার পদত্যাগ পত্র পাঠাবেন। আর উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগ পত্র পাঠাবেন। তো আর্টিকেল 61 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, তবে ইমপিচমেন্ট করতে গেলে সংসদের 2 কক্ষের সদস্যদের দ্বারা গৃহীত হতে হবে প্রথমে। তবে প্রস্তাব উত্থাপনের 14 দিন পূর্বে একটা নোটিশ দিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে সাপোজ মনে হয় কোনো রাষ্ট্রপতিকে আমি পদ থেকে সরাতে চাইছি, তাহলে কি করব, তাকে 14 দিন আগে বলতে হবে যে দেখুন আপনাকে সরানো হবে, 14 দিন সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি আপনি কোন রকম হয়তো কোনো একটা কিছুর জন্য আমি সরাতে চাইছি, তাহলে বলা হচ্ছে 14 দিন সময় আছে, তার মধ্যে আপনি যদি সেটা ঠিক করে নেন তাহলে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব দেব না। আর যদি সেটা আপনি মেনে নেন তাহলে সমস্যা নেই, না মানলে আমরা 14 দিন পরে কিন্তু ইমপিচমেন্ট দেবো। 14 দিন আগে তাকে একটা নোটিশ দিয়ে দেওয়া হলো যে বাবু এরকম হবে, ব্যাস নোটিশ দিয়ে দেওয়া হলো। এবার সে যদি সেটা না করে তাহলে সংসদের যে কোনো একটা কক্ষে, যে কোনো কক্ষে, হয় তুমি লোকসভাতে করতে পারো বা তুমি রাজ্যসভাতে করতে পারো, যে কোনো কক্ষে তার বিরুদ্ধে অভিযোগ আনবে যে কি, না সংবিধান ভঙ্গের অভিযোগ, অন্য কোনো অভিযোগ নয়, সে মেরেছে গালি দিয়েছে কিছু নয়, তার বিরুদ্ধে অভিযোগ একটাই, যে কনস্টিটিউশন ভায়োলেট করেছে, সংবিধান ভঙ্গ করেছে। সেই অভিযোগ তুমি পেশ করবে, যখনই পেশ হলো, পেশ হওয়ার পরে ভোট হবে, 2/3 সদস্যরা সেটাকে যখন অ্যাকসেপ্ট করবে, সঙ্গে সঙ্গে সেটা পরবর্তী কক্ষে যাবে। লোকসভায় যদি পেশ করা হয়, লোকসভায় 2/3 লোক বললো হ্যাঁ ঠিক আছে, রাজ্যসভায় যাবে, রাজ্যসভা যদি 2/3 গ্রহণ করে নেয়, সঙ্গে সঙ্গে সেটা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কিন্তু কেউ যদি না বলে দেয় তার সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গেল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 65 নম্বর অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ গ্রহণ করবে, কোনো সমস্যা নেই। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আমি অলরেডি সেই যখন রাষ্ট্রপতি করাচ্ছিলাম সেখানে বলে দিয়েছি, আবার আমি একবার রিভিশনের মতো বলে দিচ্ছি। রাষ্ট্রপতির কাজ যেটা হবে সেটা আমরা পরের দিন আলোচনা করব, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পরের দিনে আমাদের হয়ে যাবে। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমরা জানি তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি 2বার রাষ্ট্রপতি হয়েছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন
তিনি প্রথম উপরাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি হয়েছে। তিনি প্রথমে উপরাষ্ট্রপতি ছিলেন, তারপরে রাষ্ট্রপতি হন। তিনি দ্বিতীয়, এবং তিনি নির্দল প্রার্থী হিসাবে, নির্দল কোনো দলের না হয়ে তিনি রাষ্ট্রপতি হন। যদিও কংগ্রেস যাই হোক এ ছিল, কিন্তু নির্দল বলছে আলাদা কথা। তিনি প্রথম ব্যক্তি যিনি উপরাষ্ট্রপতি থেকে এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি হন। এরপরে অনেক উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়েছে, তিনি প্রথম ব্যক্তি যিনি উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হয়েছে। ডক্টর জাকির হোসেন আমরা পড়েছি। তো ডক্টর জাকির হোসেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট, সবচেয়ে মুসলিম কমিউনিটি থেকে প্রথম প্রেসিডেন্ট, সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্ট্রপতি ছিলেন, কারণ তিনি কর্মরত অবস্থায় মারা যান। মুসলিমদের মধ্যে থেকে ৩ জন প্রেসিডেন্ট হয়েছেন এখনো পর্যন্ত, ডক্টর জাকির হোসেন প্রথম, তারপরে ফখরুদ্দিন আলী আহমেদ দ্বিতীয়, আর ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার তৃতীয়। এদের মধ্যে জাকির হোসেন স্যারের কথা আমরা জানলাম। এছাড়া ফখরুদ্দিন আলী আহমেদ তিনি হচ্ছেন, যখন ইন্দিরা গান্ধী সরকার ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করে তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, মানে ওই জরুরি অবস্থা তিনি জারি করেছেন। দুজন রাষ্ট্রপতি যিনি কর্মরত অবস্থায় মারা যান তিনি হচ্ছেন ডক্টর জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ, দুজনই মুসলিম প্রেসিডেন্ট, কর্মরত অবস্থায় মারা যান, তিনি টার্ম কমপ্লিট করতে পারেনি। তাহলে প্রথম কোন মুসলিম প্রেসিডেন্ট টার্ম কমপ্লিট করেন? এপিজে আব্দুল কালাম স্যার। বাকি দুজন কিন্তু মারা যান। নীলাম সঞ্জীব রেড্ডি প্রথম রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। আর নীলাম সঞ্জীব রেড্ডি একমাত্র রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতিও ছিলেন, এর আগে মুখ্যমন্ত্রীও ছিলেন এবং লোকসভার স্পিকারও ছিলেন। এরকম আর কোনো ব্যক্তিত্ব নেই। তিনি কিন্তু ৩টে পদ করেছেন। তিনি জনতা পার্টি থেকে প্রথম রাষ্ট্রপতি হন। দুজন রাষ্ট্রপতি ডক্টর রামস্বামী ভেঙ্কটরমন এবং শঙ্কর দয়াল শর্মা, তো ৪ জন প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন। তার কারণ ওই যে বারবার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছিল, পড়েছি আমরা। জ্ঞানী জেল সিং তিনি শিখ কমিউনিটি থেকে প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন, ইন্দিরা গান্ধী তাকে করেছিলেন। দলিত থেকে প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন কেআর নারায়ণ, আর পরবর্তীকালে রামনাথ কোবিন্দ স্যার। তো এরা দুজন দলিত কমিউনিটি থেকে দুজন রাষ্ট্রপতি হন। এই কেআর নারায়ণ ছিলেন ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি, সবচেয়ে বেশি বছর বয়সে ৭৭ বছর বয়সে রাষ্ট্রপতি হন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার প্রথম বৈজ্ঞানিক হিসেবে রাষ্ট্রপতি হন। দ্রৌপদী মুর্মু ম্যাডাম তিনি ভারতের প্রথম উপজাতিদের ট্রাইবালদের হয়ে প্রথম রাষ্ট্রপতি হয়েছে। ডক্টর প্রণব মুখার্জি, আমাদের প্রণব মুখার্জি স্যার, তিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী ছিলেন লক্ষ্মী সেহগল। ঠিক আছে। প্রতিভা দেবী সিং পাটেল তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন, এর আগে তিনি রাজস্থানের রাজ্যপাল ছিলেন। রামনাথ কোবিন্দ প্রথম বিজেপি প্রার্থী, বিজেপি থেকে প্রথম রাষ্ট্রপতি হয়েছেন। ঠিক আছে, বিজেপি প্রার্থী হয়ে রাষ্ট্রপতি হয়েছেন, বিজেপি পার্টি থেকে তিনি হয়েছেন। বলবে স্যার এপিজে আব্দুল কালাম স্যারও তো হয়েছেন এর সময়, কিন্তু না, তখন হবে না কেন? তিনি এজ এ সায়েন্টিস্ট হিসেবে হয়েছিলেন। তিনি কিন্তু বিজেপি পার্টি বা বিজেপি প্রার্থী হিসাবে তিনি কিন্তু, মানে আমাদের রামনাথ কোবিন্দ স্যার তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, প্রথম বিজেপি প্রার্থী। দ্রৌপদী মুর্মু ম্যাডাম আর নীলাম সঞ্জীব রেড্ডি সবচেয়ে কনিষ্ঠতম রাষ্ট্রপতি, দুজনেই ৬৪ বছর বয়সে হন। এবার পরীক্ষায় যদি অপশন দুজনেরই থাকে এটা ডাউটফুল হবে। ঠিক আছে, কারণ কয়েক দিনের পার্থক্য রয়েছে। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন উপরাষ্ট্রপতি না, সরি, এটা রাষ্ট্রপতি হবে, এটা রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, প্রথম অস্থায়ী এবং কার্যনির্বাহী প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ হিদায়তুল্লাহ। তো হিদায়তুল্লাহ কে ছিলেন? তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অবস্থায় তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। কেন হয়েছিলেন? যখন আমাদের কি বলে জাকির হোসেন স্যার মারা যান, তখন ভিভি গিরি, বরাহগিরি, ভেঙ্কটগিরি তিনি উপরাষ্ট্রপতি ছিলেন। কিন্তু উপরাষ্ট্রপতি অবস্থায় তিনি তো মানে ৬ মাসের বেশি থাকতে পারবেন না। তো সেই জন্য তিনি কি করলেন, উপরাষ্ট্রপতি থেকে প্রথম পদত্যাগ করেছিলেন, এবং যখনই পদত্যাগ করলেন তার মানে রাষ্ট্রপতিও নেই, উপরাষ্ট্রপতি নেই, তখন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ঠিক আছে, এই জন্য বলেছে ভিভি গিরি একমাত্র রাষ্ট্রপতি যিনি অ্যাক্টিং রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি উভয় পদে ছিলেন। অ্যাক্টিং রাষ্ট্রপতি ছিলেন, তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং তিনি একমাত্র পদত্যাগ করেছিলেন, একমাত্র উপরাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেন। আর এটা আমি লাস্টে পড়িয়েছিলাম। ৬ জন রাষ্ট্রপতি এখনো পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ৫৪, রাজেন্দ্র প্রসাদ ৬২, জাকির হোসেন ৬৩, ভিভি গিরি ৭৫, আব্দুল কালাম স্যার ৯৭ আর প্রণব মুখার্জি ২০১৯। তাহলে এতটা আমরা আজকে পড়লাম। নেক্সট দিন এবার আমাদের এই যে তালিকা আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি, লিস্ট তোমাদের কাছে আছে, কে দাঁড়িয়েছিল কতদিন, তার অপোনেন্টে কে ছিল, সেটাও আমাদের এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর পরের দিন, পরের ক্লাসে আমরা আলোচনা করব এই যে রাষ্ট্রপতির যে বিভিন্ন কাজ,
ক্ষমতা কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তার সাথে সাথে আলোচনা করব উপরাষ্ট্রপতি যে ভাইস প্রেসিডেন্ট তিনি কিভাবে অ্যাপয়েন্ট হন বা তার কি ক্ষমতা রয়েছে। তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী তিনি কিভাবে অ্যাপয়েন্ট হন, তার কি কি ক্ষমতা রয়েছে। লোকসভার যে স্পিকার রয়েছে তিনি কিভাবে অ্যাপয়েন্ট হন, তার কতটা ক্ষমতা রয়েছে। তো সেগুলো আলোচনা করা হলে আমাদের যে পার্ট 5 এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা হলেই মোটামুটি আমাদের কনস্টিটিউশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, বোঝা গেল?